আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের আলোচনা করব এবং প্রথম থেকে তোমার দায়িত্ব থাকবে প্রতিটা বিষয় গুরুত্ব সহকারে দেখা এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করা। আমরা যদি প্রথমে দেখি সেটা হচ্ছে, দেখো, এই অধ্যায়ের শিরোনাম হচ্ছে উৎপাদন, উৎপাদন, উৎপাদন ব্যয় এবং আয়। তার মানে আমি যদি বলি যে উৎপাদন একটা পার্ট, এরপর হচ্ছে উৎপাদন ব্যয় আরেকটা পার্ট, এরপর হচ্ছে উৎপাদন আয় হচ্ছে আরেকটা পার্ট। তার মানে আমি উৎপাদন করলাম এবং উৎপাদনের জন্য আমাকে ব্যয় করতে হবে, আর সেটা আমি বাজারে বিক্রি করলে কি হবে, আমার আয় হবে। এখন এই তিনটা পার্ট থেকে প্রতি বছরই সৃজনশীল প্রশ্ন হয়। উৎপাদন থেকে তো তুমি নিশ্চিত থাকো যে একটা প্রশ্ন হবেই। আরেকটা প্রশ্ন হতে পারে উৎপাদন ব্যয় অথবা উৎপাদন আয়, যে কোনো একটা পার্ট থেকে প্রশ্ন হবে। এখন এই যে ভিডিও সিরিজগুলো আমরা তোমাদের জন্য করছি, প্রতিটা বিষয় যদি তুমি দেখো যে এর বাইরে তোমাকে আর খুব বেশি সীমাবদ্ধতা থাকবে না। যে ইকোনমিক্সের তৃতীয় অধ্যায় নিয়ে আমরা প্রথমে দেখব সেটা হচ্ছে, দেখো, উৎপাদন। আমরা জানি যে নিজেদের ভাষায় যেটা আমরা বলে থাকি সেটা হচ্ছে কি, উৎপাদন বলতে হচ্ছে কোনো কিছু কি করা, সৃষ্টি করা। এটা হচ্ছে নিজেদের ভাষা, যে উৎপাদন বলতে কি বোঝায়, কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়। কিন্তু তোমাদেরকে বলেছিলাম অর্থনীতির একটা নিজস্ব ভাষা আছে, সেটা তার নিজের মাধ্যমে প্রকাশ করে। তাহলে আমরা দেখতে পারি সেটা হচ্ছে, দেখো, উৎপাদন বলতে কি বোঝায়, দেখো, অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায়। এটা কিন্তু আমরা প্রথম অধ্যায়ে আলোচনা করেছিলাম, চারটা কর্মপর্যায়, এর মধ্যে একটা হচ্ছে উৎপাদন। তাহলে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় নিচের কোনটি, একটা কি হবে, উৎপাদন হবে। এরপরে হচ্ছে উপযোগ সৃষ্টি করা। উপযোগ কি করা, সৃষ্টি করা। উপযোগ সৃষ্টি করা বা বৃদ্ধি করা, এটাই হচ্ছে সত্যিকার অর্থে উৎপাদন। উপযোগ বৃদ্ধি করা, উপযোগ সৃষ্টি করা, এটাই হচ্ছে কি উৎপাদন। আর অর্থনীতিতে তাহলে কি বোঝাচ্ছে না, কোনো কিছু সৃষ্টি করাকে উৎপাদন বোঝাচ্ছে না। আসলে সত্যি অর্থে মানুষ তো কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং আল্লাহ তাআলা যা দিয়েছে প্রকৃতির প্রদত্ত যা কিছু, প্রত্যেকটাকে কি করতে পারে, রূপগত, আকারগত, আকৃতিগত, তারপর হচ্ছে গুণগত পরিবর্তন করতে পারে। এটাই হচ্ছে কি উৎপাদন। তাহলে নতুন উপযোগ সৃষ্টি করা বা উপযোগ বৃদ্ধি করা, উপযোগ বাড়তি উপযোগ সৃষ্টি করাই হচ্ছে কি উৎপাদন। এরপর আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে, দেখো, অর্থনৈতিক কার্যাবলীর ফলাফল। আমরা যে অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করি এর আউটপুট হচ্ছে কি উৎপাদন। তাহলে উৎপাদন সম্পর্কিত আমরা তিনটা তথ্য পাই। একটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায়, উপযোগ সৃষ্টি করা বা উপযোগ বৃদ্ধি করা হচ্ছে উৎপাদন। অন্যদিকে অর্থনৈতিক কার্যাবলীর ফলাফল হচ্ছে কি উৎপাদন। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব হচ্ছে উৎপাদন করতে গেলে আমার যে বিষয়গুলো লাগবে সেটাকে আমরা বলি হচ্ছে উপকরণ বা উপাদান। তাহলে উৎপাদন করতে আমার উপকরণ লাগবে কয়টি, দেখো, দেখো, উৎপাদন করতে উপকরণ লাগবে হচ্ছে চারটি। প্রথমে এক নাম্বার হচ্ছে ভূমি লাগবে, এক নাম্বার কি লাগবে, ভূমি লাগবে। দুই নাম্বার হচ্ছে শ্রম লাগবে, তিন নাম্বার হচ্ছে মূলধন লাগবে, আর চার নাম্বার হচ্ছে সংগঠন লাগবে। তাহলে আমরা এখন এক নজরে বলতে পারি উৎপাদনের উপকরণ কয়টি, চারটি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। উৎপাদনের উপকরণ কয়টি, চারটি। ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এখন আধুনিক অর্থনীতিবিদরা উৎপাদনের আরেকটি উপকরণকে বিবেচনা করে, সেটা হচ্ছে প্রযুক্তি। বর্তমানে আমরা যে কোনো কিছুই উৎপাদন করতে যাই না কেন, প্রযুক্তির ব্যবহার কিন্তু আমরা অনায়াসে দেখতে পাই। তার মানে হচ্ছে উৎপাদনের উপকরণ কয়টি বললে উত্তর দিবা চারটি। আর আধুনিক অর্থনীতিবিদদের মতে নিচের কোনটি উৎপাদনের উপকরণ, তখন চোখ বন্ধ করে আমি সিকিউ অ্যান্সার দিয়ে দিবা, সেটা হচ্ছে কি প্রযুক্তি। এখন আমরা এই চারটা উপকরণের বৈশিষ্ট্য, ডেফিনেশন এবং উদাহরণ সম্পর্কে জানব। কারণ এই চারটা বিষয় থেকে তুমি অনুধাবনমূলক প্রশ্ন পাবা, জ্ঞানমূলক প্রশ্ন পাবা, এমসিকিউ প্রশ্ন পাবা। সো আমরা এক নজরে দেখে আসি। প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। এখন ভূমির বৈশিষ্ট্য বলার আগে ভূমি বলতে আসলে কি বোঝায় সেটা আমরা একটু দেখি। দেখো, আমরা কিন্তু জানি নিজেদের ভাষায় যে আমার পায়ের নিচে যা আছে সব ভূমি, মাটি, কিন্তু না, অর্থনীতিতে ভূমি বলতে সেটা বোঝাচ্ছে না। অর্থনীতিতে ভূমি বলতে প্রকৃতির প্রদত্ত সম্পদ। তার মানে আল্লাহ তাআলা যা দান করেছে, যেটা উৎপাদনে ব্যবহৃত হয়। তাহলে প্রকৃতির প্রদত্ত সম্পদ যা উৎপাদনে ব্যবহৃত হয়, উৎপাদনে কাজে লাগে, তাকে কি বলা হয়, ভূমি বলা হয়। এখন উদাহরণ কি হতে পারে, মাটি, তারপর হচ্ছে পানি, এরপর হচ্ছে বায়ু, এরপর হচ্ছে তোমার বনজ সম্পদ, বনভূমি, এরপর হচ্ছে পাহাড় পর্বত, নদ নদী, গাছপালা, সব কিছু ভূমির মধ্যে। কিন্তু আমরা ভূমি বলতে মাটিকে বুঝি, কিন্তু অর্থনীতিতে প্রকৃতির প্রদত্ত সম্পদ মানে প্রকৃতিগতভাবে যা পেয়েছি, যেটা উৎপাদনে কাজে লাগে, সব হচ্ছে কি ভূমির উদাহরণ। পাহাড় পর্বত, নক্ষত্র, সূর্য, সব হচ্ছে কিসের, ভূমির উদাহরণ, ভূমির বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো, দেখো, যে ভূমি বলতে আসলে কি বোঝাচ্ছি।
এবং ভূমির বৈশিষ্ট্য কি কি? প্রথমে হচ্ছে দেখো, ভূমি প্রকৃতির দান। ভূমি কি হবে? প্রকৃতির দান। তার মানে হচ্ছে ভূমি আল্লাহ প্রদত্ত, প্রকৃতি প্রদত্ত। ভূমির যোগান সীমাবদ্ধ। দেখো, ভূমির যোগান, তুমি চাইলে যে কোনো একটা জমিকে চাইলে বড় করতে পারবে না, আবার তুমি চাইলে আলো বাতাসকে তুমি যোগান বাড়াতে পারবে না। তার মানে হচ্ছে ভূমির যোগান কি? সীমাবদ্ধ। এরপর হচ্ছে উর্বরতা শক্তির পার্থক্য আছে। ভূমির উর্বরতা শক্তির পার্থক্য আছে। যেমন তুমি দেখবা রাজশাহী এলাকার ভূমি মাটি আর চট্টগ্রামের মাটি দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাহলে ওই এলাকার মাটি আমের জন্য তোমার হচ্ছে উর্বর, আবার চট্টগ্রামে কিন্তু আমের জন্য উর্বর না। আবার চট্টগ্রাম এবং সিলেটের মাটি কিন্তু চা বাগানের জন্য, চায়ের জন্য উর্বর, আবার রাজশাহীর মাটি উর্বর না। তার মানে উর্বরতা শক্তির কি আছে? পার্থক্য আছে। আচ্ছা, এরপর হচ্ছে ভূমির যোগান দাম নেই। ভূমির কি নেই? যোগান দাম নেই। ভূমি কিন্তু প্রকৃতির প্রদত্ত। তার মানে আমরা শ্রম দিয়ে ভূমি উৎপাদন করি না বা ভূমি সৃষ্টি করি না। তার মানে ভূমি হচ্ছে প্রকৃতির প্রদত্ত। যেহেতু প্রকৃতির প্রদত্ত, এটার কোনো কি নেই? যোগান দাম নেই, এটার কোনো দাম নেই। আচ্ছা, দাম বলতে কিন্তু যোগান দামকে বোঝাচ্ছে, যোগান দাম নেই। এটা হচ্ছে ভূমি চিরস্থায়ী। এই যে তুমি তোমার দাদার আমলে যে জায়গা সম্পত্তি ছিল, জমি ছিল, এখন কিন্তু সেটা আছে, সেটা কমেও যায়নি আবার বেড়েও যাচ্ছে না। তার হচ্ছে ভূমি কি? চিরস্থায়ী। এরপর হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়। রাজশাহীর ভূমি আমি কিন্তু কাঁধে করে নিয়ে চট্টগ্রামে নিয়ে আসতে পারবো না, আবার চট্টগ্রামের ভূমি রাজশাহী নিয়ে যেতে পারবো না। তাহলে হচ্ছে ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে ভূমির মালিকানা হস্তান্তরযোগ্য। তাহলে ভূমির মালিকানা হচ্ছে, আমি যদি ভূমি বিক্রি করে দিই, ভূমির মালিকানা হস্তান্তর হবে। তাহলে ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে মালিকানা কি করা যায়? হস্তান্তর করা যায়। এরপর হচ্ছে ভূমিতে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রয়োগ ঘটে। এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। এই 8 নাম্বার পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন যে কোনো একটা ভূমিতে যদি আমি বলি, দেখো এটা একটা, আমি ধরে নিলাম হচ্ছে একটা ভূমি। এখন এই জমিতে মনে করো প্রথম বছর 10 মণ ধান উৎপাদন হয়। কত মণ? 10 মণ। এখন দ্বিতীয় বছর যখন একই জমিতে ধান উৎপাদন করবা, দেখবা হচ্ছে 8 মণ, তাহলে উৎপাদন কমে যাচ্ছে। আবার তৃতীয় বছর যখন হবে, তখন হচ্ছে মনে করো 6 মণ। আবার চতুর্থ বছর 4 মণ। তাহলে উৎপাদন, একই জমিতে একই ফসল উৎপাদনের জন্য উৎপাদনের পরিমাণ ক্রমান্বয়ে আস্তে আস্তে কমে যায়। এটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা নিয়ে কিন্তু আমাদের পর্যাপ্ত আলোচনা থাকবে। বিষয়টা আরও খুঁটিনাটি আলোচনা আমরা করব, তখন তুমি বুঝতে পারবে। তাহলে আমরা ভূমির বৈশিষ্ট্য সবগুলো পেলাম, তুমি এগুলো একটু নোট করবা, বাসায় নিজে নিজে কয়েকবার পড়বা, যাতে পরীক্ষার হলে অনুধাবনমূলক প্রশ্ন লিখতে পারো। এরপরে যে বিষয়টা আমরা দেখব, সেটা হচ্ছে ভূমির জন্য ভূমির পারিশ্রমিক হিসেবে কি দিতে হয়? ভূমির মালিককে খাজনা দিতে হয়। তাহলে ভূমির জন্য পারিশ্রমিক হিসেবে কি দিতে হয়? খাজনা দিতে হয়। ভূমির জন্য কি দিতে হয়? খাজনা দিতে হয়। এখন আমি যদি বলি, দেখো যে অর্থনীতিতে এই ভূমিকে তোমার হচ্ছে সংক্ষিপ্ত আকারে প্রকাশ করা হয় ল্যান্ড শব্দটা দিয়ে। দেখো, ভূমিকে কি দিয়ে প্রকাশ করা হয়? ল্যান্ড দিয়ে প্রকাশ করা হয়। তাহলে আর খাজনাকে হচ্ছে আর দিয়ে প্রকাশ করা হয়। এই যে ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের আর দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়। তাহলে ভূমিকে ল্যান্ড দিয়ে প্রকাশ করা হয়, অন্যদিকে খাজনাকে কি দিয়ে প্রকাশ করা হয়? আর দিয়ে প্রকাশ করা হয়। আমি আশা করছি ভূমির বৈশিষ্ট্য সম্পূর্ণ আমরা শেষ করতে পেরেছি। এখন আমরা যাব পরবর্তী টপিকে। সেটি হচ্ছে শ্রমের বৈশিষ্ট্য নিয়ে। দেখো, শ্রম বলতে আমরা কি বুঝি? দেখো, একজন শ্রমিক তার শারীরিক অথবা মানসিক যেই শ্রম দেয়, তাহলে একজন শ্রমিক তার শারীরিক এবং মানসিক যেই ধরনের শ্রম দেয়, এটাই কিন্তু আমরা শ্রম বলে থাকি। যেটা হচ্ছে একজন শ্রমিক দিয়ে থাকে, এটা হতে পারে তিনি শারীরিক দিচ্ছে অথবা মানসিক দিচ্ছে। যেমন আমরা জানি হচ্ছে যে কোনো একটা প্রতিষ্ঠানে একটা তাকে নিম্ন স্তরের ব্যক্তিবর্গ, মধ্য স্তরের ব্যক্তিবর্গ, উচ্চ স্তরের ব্যক্তিবর্গ। এখন নিম্ন স্তরে যারা, তারা কিন্তু কায়িক পরিশ্রম করে, হাতে কাজ করে, হাতে কলমে কাজ করে। আবার মধ্য স্তরে যারা আছে, তারা কিন্তু সমন্বয় করে, উচ্চ স্তরে ডিরেকশন, নিম্ন স্তরে বাস্তবায়ন করে। আবার উচ্চ স্তরে যারা থাকে, তারা কিন্তু কায়িক পরিশ্রম করে না, মানে শারীরিক কোনো পরিশ্রম করে না, তবে তারা হচ্ছে বিশ্লেষণমূলক দক্ষতা, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি যাকে আমরা বলি, তোমার হচ্ছে বিশ্লেষণমূলক দক্ষতা তাদের থাকে, তারা হচ্ছে মানসিক পরিশ্রম করে। এখন এই যে শ্রমের বৈশিষ্ট্য, তার মানে শ্রম হচ্ছে শ্রমিক যা দিচ্ছে তাকে আমরা কি বলতে পারি? শ্রম বলতে পারি। এখন শ্রম বলতে কি বোঝায় প্রথমে একটু দেখো। তাহলে শ্রম হচ্ছে জীবন্ত উপাদান। তাহলে শ্রম হচ্ছে কি উপাদান? জীবন্ত উপাদান। তাহলে
শ্রমিক যা দিচ্ছে সেটা কিন্তু জীবন্ত, আমরা দেখতে পাচ্ছি। আর 2 নাম্বার হচ্ছে 2 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে ক্ষণস্থায়ী। তাহলে শ্রমিকের শ্রম ক্ষণস্থায়ী কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যেমন এটা তুমি তোমার জীবন দিয়ে অনুধাবন করতে পারবা। তোমার হাতে এখন সময় আছে, তুমি চাইলে পড়াশোনা করতে পারবা, এই ভিডিওটা দেখে তুমি হয়তো ইকোনমিক্স শিখতে পারবা। তুমি যদি চিন্তা করো যে না আমি দেখবো না, আমি শুয়ে শুয়ে থাকবো, আমি নাচ গান করবো, আমি অন্য কিছু করব, কিন্তু সময় তো তোমার জন্য বসে থাকবে না, সময় কিন্তু চলে যাবে। এটাই, শ্রমিক যদি শ্রম না দেয়, শ্রমিক যে শ্রম দিতে পারতো সেটা চলে যাবে, সেটা কি ক্ষণস্থায়ী। আচ্ছা, এরপর হচ্ছে গতিশীল উপাদান। তার মানে হচ্ছে শ্রম হচ্ছে কি উপাদান, গতিশীল উপাদান। তাহলে শ্রম এক পেশা থেকে অন্য পেশাতে যেতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে, এক স্তর থেকে অন্য স্তরে যেতে পারে, এটাকে বলা হচ্ছে গতিশীল উপাদান। এরপর হচ্ছে শ্রম হচ্ছে সক্রিয় উপাদান। শ্রমকে আমরা কি বলতে পারি, সক্রিয় উপাদান বলতে পারি। এরপর হচ্ছে শ্রম দর কষাকষির ক্ষমতা রাখে। তাহলে শ্রমিক তার শ্রমের দিবে, সেক্ষেত্রে সে কী করতে পারে, দর কষাকষি করতে পারে। এরপর হচ্ছে যোগান সময় সাপেক্ষ। শ্রমের যোগান সময় সাপেক্ষ শ্রমিকের। এখন এটা ক্ষেত্র বিশেষ, এটা সব ক্ষেত্রে না। যেমন তোমার হচ্ছে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, উনি কিন্তু সেবা দিচ্ছে, শ্রম দিচ্ছে, কিন্তু তুমি চাইলে 2 দিনের মধ্যে ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে না, 2 দিনের মধ্যে ডাক্তার তৈরি করতে পারবে না। তার মানে হচ্ছে শ্রমের যোগান সময় সাপেক্ষ ক্ষেত্র বিশেষে। তারপর হচ্ছে শ্রমিক ও শ্রম পরস্পর অবিচ্ছেদ্য। শ্রমিক শ্রম দেয়, শ্রম আসে শ্রমিক থেকে, তাহলে দুইজন হচ্ছে পরস্পর তোমার হচ্ছে একজন আরেকজনের উপর নির্ভরশীল, যেটাকে আমরা বলি তাকে হচ্ছে অবিচ্ছেদ্য, পরস্পরের নির্ভরশীলতা দেখতে পাই। আচ্ছা, এরপরে দেখবো হচ্ছে শ্রমের বিনিময়ে কি পাই, সেটা হচ্ছে শ্রমিক শ্রম দিলে বিনিময়ে হচ্ছে সে মজুরি পাবে। বিনিময়ে কি পাবে, মজুরি পাবে। তাহলে অন্যদিকে শ্রমকে সংক্ষিপ্ত আকারে এল দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে শ্রমকে সংক্ষিপ্ত আকারে এল দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে প্রকাশ করা হয়, এল দিয়ে প্রকাশ করা হয়। আর মজুরিকে ছোট হাতে ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে প্রকাশ করা হয়, ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, একটু আগে যে বললাম, দেখো ভূমি হচ্ছে ল্যান্ড, আর সংক্ষিপ্ত আকারে ল্যান্ড দিয়ে প্রকাশ করা হয়, LAN, ল্যান্ড দিয়ে প্রকাশ করা হয়। আর শ্রম হচ্ছে লেবার, তাহলে সংক্ষিপ্ত আকারে এল দিয়ে প্রকাশ করা হয়, সংক্ষিপ্ত আকারে কি দিয়ে, এল দিয়ে। আর মজুরি কি দিয়ে প্রকাশ করা হয়, ডাব্লিউ দিয়ে প্রকাশ করা হয়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা যাব হচ্ছে এর পরবর্তীতে, সেটা হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য। আচ্ছা, মূলধনের বৈশিষ্ট্য বলার আগে মূলধন আসলে কি বোঝায় সেটা একটু আলোচনা করি। মনে করো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, ধরে নিলাম এই পাশে আমি ছোট্ট একটা উদাহরণ দিই তোমাদেরকে। সেটা হচ্ছে, প্রথমে যদি আমি বলি, মনে করো এটা একটা জমি, এটা হচ্ছে মনে করো 1 একর জায়গা, 1 একর জায়গা। এখানে যদি তুমি চাষ করো তাহলে হচ্ছে তুমি 10 মণ ধান পাবা। কত মণ, কাল্পনিক ধরে নিলাম হচ্ছে 10 মণ ধান পাবা। আচ্ছা, এই জমিতে কত মণ ধান, 10 মণ। তাহলে আমি ধরে নিলাম হচ্ছে এই জমিটা আমি 2 ভাগে ভাগ করলাম, এখানে 5 মণ, তারপর হচ্ছে এখানে 5 মণ। দেখো 10 মণ তুমি কি পাবা, ধান পাবা। এখন এই যে প্রথমে যে 5 মণ ধান, এই 5 মণ হচ্ছে তুমি পরিবারের ভরণ পোষণের জন্য, বউ বাচ্চা নিয়ে খাওয়ার জন্য তুমি এটা রেখে দিচ্ছ, যেটা পারিবারিক খাওয়া দাওয়ার জন্য যেটা রেখে দিচ্ছ, এটা হচ্ছে 5 মণ চলে যাচ্ছে। বাকি 5 মণ, এই 5 মণের মধ্যে তুমি হচ্ছে কিছু অংশ বিক্রয় করবা, কিছু অংশ কি করবা, বিক্রয় করবা, আর কিছু অংশ ভবিষ্যতে উৎপাদনের জন্য সংরক্ষণ করবা। ধরে নিলাম এখান থেকে এই 5 মণ থেকে তুমি হচ্ছে 2 মণ ভবিষ্যতে অধিক উৎপাদনের জন্য সংরক্ষণ করবা। তাহলে এই 2 মণটাই হচ্ছে কি, তোমার হচ্ছে মূলধন। তাহলে দেখো 10 মণ ধান, 5 মণ পরিবারের জন্য রেখে দিয়েছো, বাকি 5 মণ, এর মধ্যে 2 মণ রেখে দিয়েছো ভবিষ্যতে উৎপাদনের জন্য, বাকি 3 মণ হয়তো তুমি বিক্রি করবা বা অন্য কোনো কাজে লাগাবা। এখন ভবিষ্যতে যেটা তুমি সংরক্ষণ করছো অধিক উৎপাদনের জন্য, সেটাকে বলা হচ্ছে অর্থনীতির ভাষায় মূলধন। যেমন আমরা অনেক সময় বলি না যে একটা মুরগি কি দে, ডিম দে, আবার ডিম দিয়ে কি হয়, বাচ্চা হয়, আবার বাচ্চা কি হয়, মা মুরগি হয়। এখন মা মুরগি দুইটার একটা হতে পারে, একটা হচ্ছে তুমি জবাই করে খেয়ে ফেলবা, একটা হচ্ছে ভবিষ্যতে অধিক উৎপাদনের জন্য মা মুরগিকে সংরক্ষণ করবা। এখন ভবিষ্যতে যেটা তুমি সংরক্ষণ করছো সেটাই হচ্ছে কি, এই মূলধন, সেটাই কি হবে, মূলধন হবে। তাহলে ভবিষ্যতের জন্য যেটা তুমি সংরক্ষণ করছো সেটাই হচ্ছে মূলধন, ভবিষ্যতের জন্য যেটা তুমি সংরক্ষণ করছো সেটাই হচ্ছে মূলধন। তাহলে আমি প্রথমে বলতে পারি মূলধন হচ্ছে উৎপাদনশীল। মূলধন কি হবে, উৎপাদনশীল, যেটাতে আমরা উৎপাদন করতে পারি। মূলধন হচ্ছে অতীত শ্রমের ফল, আমি অতীতে শ্রম দিয়েছি, হ্যাঁ, সেটার আউটপুট, সেটার ফলাফল হচ্ছে কি, মূলধন। মূলধন হচ্ছে সঞ্চয়ের ফল,
তুমি অতীতে সঞ্চয় করেছো বলে এখন যেটা পাচ্ছ অধিক উৎপাদনের জন্য, সেটাই হচ্ছে মূলধন। এরপর হচ্ছে চিরস্থায়ী নয়, চিরস্থায়ী ফল ক্ষণস্থায়ী নয়। তার মানে হচ্ছে মূলধন কিন্তু ক্ষণস্থায়ীরা, এটা কিন্তু তুমি একটা লম্বা সময় ধরে এটার আউটপুট পাবা। আচ্ছা, এরপর হচ্ছে ভবিষ্যৎ আয়ের পথ। ভবিষ্যৎ আয়ের পথ, ভবিষ্যৎ সঞ্চয়ের পথ সৃষ্টি করা হচ্ছে মূলধন। এরপর হচ্ছে মূলধন সমজাতীয় নয়। মূলধন সমজাতীয় নয় বলতে মূলধন কিন্তু শুধু অর্থ হবে, মূলধন যে ধান হবে, মূলধন যে অন্য কিছু হবে এরকম না। মূলধন সব কিছু হতে পারে যেটা অতীত সঞ্চয়ের ফলে বর্তমানে অধিক উৎপাদনের জন্য তুমি সংরক্ষণ করছো, সেটাই হচ্ছে কি মূলধন। অর্থাৎ বর্তমানে ভোগ না করে ভবিষ্যতে অধিক উৎপাদনের জন্য যেটা সংরক্ষণ করা হচ্ছে তাকে আমরা বলি হচ্ছে কি মূলধন। এখন মূলধনের জন্য তোমাকে হচ্ছে সুদ দিতে হবে। মূলধনের জন্য তোমাকে কি দিতে হবে? সুদ দিতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলধনের জন্য কি দিতে হবে? তোমার হচ্ছে কি দিতে হবে? সুদ দিতে হবে। তাহলে দেখো মূলধন, মূলধনকে ইংলিশে বলা হয় হচ্ছে ক্যাপিটাল, আর সংক্ষিপ্ত আকারে তোমার হচ্ছে কে দিয়ে প্রকাশ করা হয়। কে দিয়ে প্রকাশ করা হয়, এখানে একটু কাহিনী আছে যে কে দিয়ে কি করা হয়? প্রকাশ করা হয়। কে দিয়ে প্রকাশ করা হয়। আর সুদকে আমরা ছোট হাতের আয় দিয়ে প্রকাশ করে দিব। কি দিয়ে প্রকাশ করব? আয় দিয়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি মূলধনের পারিশ্রমিক কি হবে? সুদ। এখন কথা হচ্ছে মূলধনের তো প্রথম লেটার হচ্ছে সি, কিন্তু কে দিয়ে কেন প্রকাশ করি? অর্থনীতিতে সি দিয়ে কস্ট বুঝায়, মানে ব্যয় বুঝায়। এখন যারা আগের অর্থনীতিবিদ ছিল তারা হচ্ছে সি দিয়ে কাকে বোঝাচ্ছ? তোমার হচ্ছে কস্ট, ব্যয়কে বোঝাতো। এখন মূলধনকে সি দিয়ে বোঝানো যাচ্ছে না। তোমরা জানো যে ইংলিশ ভাষাটা হচ্ছে ল্যাটিন ভাষা, তারপর হচ্ছে গ্রিক ভাষা, ইব্রো ভাষার সমন্বয়ে গঠিত। তখন কিন্তু তোমার হচ্ছে কি দিয়ে? সি দিয়ে কস্ট বোঝায়, ব্যয় বোঝাতো। এখন একই বর্ণ দিয়ে যেহেতু দুইটা জিনিস বোঝানো যাচ্ছে না, তখন অর্থনীতিবিদরা খ্যায় দিয়ে হচ্ছে মূলধনকে বোঝায়, আবার অন্যদিকে সি দিয়ে হচ্ছে কি বোঝায়? তোমার হচ্ছে কস্ট বোঝায়। এটা শুধুমাত্র এই দুইটা বিষয়ের ক্ষেত্রে না, অনেকগুলো বিষয়ে এই বিষয়টা তুমি দেখতে পাবা। তার মানে আমরা মূলধনের পারিশ্রমিক কি হবে? সুদ হবে। তাহলে মূলধনকে সংক্ষিপ্ত আকারে খ্যায় দিয়ে প্রকাশ করা হয়, অন্যদিকে সুদকে সংক্ষিপ্ত আকারে আয় দিয়ে প্রকাশ করা হয়। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। এখন চলে যাব 4 নাম্বার উপাদান উপকরণ, যেটা আমরা জানি হচ্ছে সংগঠন। দেখো এক্ষেত্রে তোমাদেরকে একটু বলে রাখি যে সংগঠন হচ্ছে, একটু আগে 3টে উপকরণ বলেছিলাম, ভূমি, শ্রম, মূলধন। এই 3টা উপকরণকে তুমি যদি কাঙ্ক্ষিত লেভেলে ব্যবহার করতে পারো, কাঙ্ক্ষিত লেভেলে সমন্বয় সাধন করতে পারো। এখন এই যে সমন্বয় সাধন কে করবে? সেটা হচ্ছে সংগঠক করবে। সংগঠনের মাধ্যমে সেটা সম্পূর্ণ হবে। তাহলে আমরা যদি একটু দেখি সেটা হচ্ছে সংগঠনের বৈশিষ্ট্যগুলো। প্রথমে একটু দেখি যে সংগঠনের প্রথম বৈশিষ্ট্য দেখো, বিশেষ ধরনের শ্রম। তাহলে সংগঠন হচ্ছে কি? বিশেষ ধরনের শ্রম। তার মানে এটা যে কেউ দিতে পারবে না। এটা পারবে হচ্ছে উদ্যোক্তা পারবে, এটা পারবে হচ্ছে তোমার সংগঠক পারবে। তাহলে এটা সংগঠক পারবে, এটা হচ্ছে কি পারবে? তোমার হচ্ছে উদ্যোক্তা পারবে, অন্য কেউ না। এরপর হচ্ছে জীবন্ত উপকরণ। শ্রম কিন্তু তোমার হচ্ছে কি? এই সংগঠন হচ্ছে জীবন্ত উপকরণ। এরপর হচ্ছে কার্য পরিচালনা ও তত্ত্বাবধান। কার্য পরিচালনা ও তত্ত্বাবধান, তাহলে কাজের মধ্যে সমন্বয় করবে, কার্য পরিচালনা ও তত্ত্বাবধান করবে। এরপর হচ্ছে মুনাফা অর্জন ও জনকল্যাণ। মুনাফা অর্জন এবং জনকল্যাণে ভূমিকা রাখবে। তারপর হচ্ছে ঝুঁকি বহন করবে। কি বহন করবে? ঝুঁকি বহন করবে। তাহলে আমরা সংগঠনের বৈশিষ্ট্য পাচ্ছি, এটা হচ্ছে বিশেষ ধরনের শ্রম, জীবন্ত উপকরণ, কার্য পরিচালনা ও তত্ত্বাবধান, মুনাফা অর্জন ও জনকল্যাণ, আর ঝুঁকি বহন। এবং এক্ষেত্রে একটা তথ্য তোমাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে অধ্যাপক মার্শাল এই যে সংগঠককে দেখো, অধ্যাপক মার্শাল কার নাম বলেছিলাম? এই এমসিকিউটা কাজে লাগবে। অধ্যাপক মার্শাল, অধ্যাপক মার্শাল সংগঠককে অধ্যাপক মার্শাল সংগঠক, এই যে সংগঠক যিনি সংগঠন পরিচালনা করে, সংগঠক বা উদ্যোক্তা বলতে পারি আমরা, যে উদ্যোক্তাকে শিল্পের চালক বলেছে। কি বলেছে? যে শিল্পের চালক বা হচ্ছে প্রভু বলে আখ্যায়িত করেছে। প্রভু বলে কি করেছে? আখ্যায়িত করেছে। এখন আখ্যায়িত কে করেছে? সেটা হচ্ছে অধ্যাপক মার্শাল। কাকে বলেছেন? সংগঠক বা উদ্যোক্তাকে, যিনি সংগঠন পরিচালনা করেন, তাকে বলেছে শিল্পের চালক বা প্রভু হিসেবে আখ্যায়িত করেছে। আমি কিন্তু সবগুলো গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। বইয়ে কিন্তু হিউজ তথ্য থাকে, এত তথ্য তুমি হয়তো গুছিয়ে বা বুঝে উঠতে পারাটা খুবই কষ্টদায়ক, কিন্তু আমি তোমার জন্য বিষয়টা একদম সহজ করে দিলাম। যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো এক নজরে চোখ বুলিয়ে নিতে পারবা তুমি। আচ্ছা, এখন সংগঠনের বিনিময়ে আমরা হচ্ছে কি পাবো? সেটা হচ্ছে মুনাফা পাবো। সংগঠনের বিনিময়ে আমরা কি পাবো? মুনাফা পাবো।
তাহলে হচ্ছে চারটা বিষয়, ভূমির বিনিময়ে হচ্ছে খাজনা, তারপর হচ্ছে মূলধনের বিনিময়ে হচ্ছে সুদ, আবার শ্রমের বিনিময়ে হচ্ছে মজুরি, আবার অন্যদিকে সংগঠনের বিনিময়ে হচ্ছে কি মুনাফা। হচ্ছে উৎপাদনের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে উপকরণ দরকার হয়, এবং এখানে প্রথমে তুমি যে বিষয়টা একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা সেটা হচ্ছে অপেক্ষক। এই শব্দটা আসলে কি বোঝাচ্ছি, যে অপেক্ষক এটা কিন্তু তুমি আমি যখন দ্বিতীয় অধ্যায়ে আলোচনা করেছি সেখানেও কিন্তু বলেছি অপেক্ষক শব্দটা কি। আমরা জানি হচ্ছে যে কোনো কিছু ক্ষেত্রে, সমীকরণের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রে একটা স্বাধীন চলক থাকে আর একটা হচ্ছে অধীন চলক থাকে। এখন স্বাধীন চলক অধীন চলক, দেখো যে অপেক্ষক বিষয়টা একটু খেয়াল করো। তাহলে দেখো 1 নাম্বার বললাম হচ্ছে স্বাধীন চলক এবং হচ্ছে অধীন চলক। তাহলে স্বাধীন চলক আর একটা হচ্ছে কি চলক, তোমার হচ্ছে অধীন চলক। স্বাধীন চলক অধীন চলক থাকবে, স্বাধীন চলক অধীন চলক থাকবে। এরপরে 2 নাম্বার যে বিষয়টা, তাদের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক থাকবে। কি থাকবে? নির্ভরশীলতার সম্পর্ক। নির্ভরশীলতার সম্পর্ক, নির্ভরশীলতার সম্পর্ক থাকবে। তাহলে তাদের মধ্যে কি থাকবে? নির্ভরশীলতার সম্পর্ক থাকবে। আর 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তার মধ্যে গাণিতিক প্রকাশ থাকবে। যে গাণিতিক প্রকাশ থাকবে, কি প্রকাশ থাকবে? তোমার হচ্ছে গাণিতিক প্রকাশ থাকবে। গাণিতিক প্রকাশ, এটা আমরা একটা সমীকরণের মাধ্যমে তাদেরকে প্রকাশ করব, এটাকে আমরা বলি হচ্ছে অপেক্ষক। তাহলে অপেক্ষক মানে কি? স্বাধীন চলক অধীন চলক থাকবে, নির্ভরশীলতার সম্পর্ক থাকবে, গাণিতিক সম্পর্ক থাকবে। তাহলে আমরা সুন্দর করে একটা সহজ ডেফিনেশন দাঁড় করাই। দেখো, স্বাধীন চলকের উপর অধীন চলকের, স্বাধীন চলকের উপর অধীন চলকের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে কি বলা হয়? অপেক্ষক বলা হয়। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন উৎপাদন অপেক্ষক মানে কি? উৎপাদন কিসের উপর নির্ভর করে? এটা কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে উপকরণের উপর। তাহলে উৎপাদন কিসের উপর নির্ভর করে? উৎপাদনের উপকরণের উপর। তাহলে দেখো কিসের উপর? উৎপাদনের উপকরণের উপর। তাহলে উৎপাদনের উপকরণের উপর কি নির্ভর করে? উৎপাদন নির্ভর করে। তাহলে এখানে স্বাধীন কোনটা অধীন কোনটা? অবশ্যই উৎপাদন উপকরণ স্বাধীন, আর অন্যদিকে হচ্ছে উৎপাদন অধীন। উৎপাদনের উপকরণ যত বৃদ্ধি করবা উৎপাদন তত বৃদ্ধি পাবে, উৎপাদনের উপকরণ যত হ্রাস করবা উৎপাদনের পরিমাণও কি পাবে? হ্রাস পাবে। তাহলে উৎপাদন উপকরণ হচ্ছে স্বাধীন, অন্যদিকে উৎপাদন হচ্ছে অধীন। এখন এটাকে আমি যদি একটা ফাংশন আকারে দেখাই তখন সেটা কি হবে? উৎপাদন অপেক্ষক হবে। তাহলে ডেফিনেশনটি একটু আমরা প্রথমে আলোচনা করি। দেখো, উৎপাদনের উপকরণের উপর, উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকেই বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। তাহলে কথাটা আরেকবার একটু আমার সাথে রিক্যাপ করো। দেখো, উৎপাদনের উপকরণের উপর, কারণ এটা তো স্বাধীন, তাহলে এটা যেহেতু স্বাধীন, উৎপাদনের উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক, তার গাণিতিক প্রকাশকে বলা হচ্ছে উৎপাদন অপেক্ষক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমি যদি ফাংশন আকারে দেখাই, সেটা হচ্ছে দেখো যে উৎপাদনকে আমরা কিউ দিয়ে প্রকাশ করতে পারি। এখন উৎপাদন নির্ভর করে কিসের উপরে? উপকরণের উপরে। তাহলে ফাংশন দিয়ে আমাকে প্রকাশ করতে হবে কিসের উপর? একটা হচ্ছে ল্যান্ডের উপর নির্ভর করে, লেবারের উপর নির্ভর করে, মূলধনের উপর নির্ভর করে, এটা হচ্ছে সংগঠনের উপর নির্ভর করে। তাহলে উৎপাদন নির্ভর করে এই 4টা উপকরণের উপর। এই 4টা উপকরণ যত বেশি বৃদ্ধি করবা উৎপাদন তত বাড়বে, এই 4টা উপকরণ যত হ্রাস করবা উৎপাদনের পরিমাণ হ্রাস পাবে। তাহলে উৎপাদনের সাথে উৎপাদনের উপকরণের সমমুখী সম্পর্ক, ধনাত্মক সম্পর্ক, বাড়লে বাড়ে কমলে কমে, বাড়লে বাড়ে কমলে কমে। আশা করি বিষয়টা তোমরা একদম খোলামেলা বুঝতে পেরেছো। এখন আমরা দেখব উৎপাদন অপেক্ষক হচ্ছে 2 ধরনের। উৎপাদন অপেক্ষক কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে দেখো, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, আর একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। তাহলে উৎপাদন অপেক্ষক কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে স্বল্পকালীন, একটা হচ্ছে দীর্ঘকালীন। এখন স্বল্পকালীন কেমনে বুঝবা? দেখো, স্বল্পকালীনের মধ্যে একটা বিষয় লক্ষ্য করবা, আর সেটা হচ্ছে স্থির এবং পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করবে। অন্যদিকে দীর্ঘকালীনে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করবে। তাহলে আমরা একটা সহজ ডেফিনেশন দাঁড় করে দেখো, উৎপাদন অপেক্ষক প্রথমে 2 ধরনের, স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক আর দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। আবার স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক হচ্ছে স্থির এবং পরিবর্তনীয় উপকরণ বিবেচনা করা হয়, অন্যদিকে দীর্ঘকালীন উপকরণে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ বিবেচনা করা হয়। মনে করো আমি একটা যদি উদাহরণ দিই, সেটা হচ্ছে আইডিয়া লিমিটেড। আইডিয়া লিমিটেড একটা কোম্পানি, যে আইডিয়া লিমিটেড কোম্পানি,
আইডিয়া লিমিটেড কোম্পানি। তোমরা জানো যে আমাদের একটা প্রতিষ্ঠান আছে আইডিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং। যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিতে চাও তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো যদি চট্টগ্রামের শিক্ষার্থী হয়ে থাকো। আচ্ছা, আইডিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং লিমিটেড যদি বলি, এক্ষেত্রে দেখো আমাদের কিন্তু কিছু হচ্ছে স্থির উপকরণ আছে আর কিছু হচ্ছে পরিবর্তনশীল উপকরণ আছে। এখন তুমি একটু চিন্তা করো, দেখো আমরা যদি বলি, মনে করো আমরা হচ্ছে 1000 স্টুডেন্ট পড়াই। কত স্টুডেন্ট পড়ায়? 1000 স্টুডেন্ট পড়ায়। এখন এই 1000 স্টুডেন্টদের জন্য আমি স্থির উপকরণগুলো এই পাশে দেখাচ্ছি। যেমন আমি যদি বলি সেটা হচ্ছে আমার ফ্লোর ভাড়া, এই যে রুমের ভাড়া আর কি, ফ্লোর ভাড়া এটা কিন্তু স্থির, আমাকে দিতেই হবে। আচ্ছা, এরপরে 2 নাম্বার হচ্ছে আমার স্টাফদের বেতন দিতে হবে। স্টাফদের কি দিতে হবে? বেতন দিতে হবে। 3 নাম্বার হচ্ছে আমাদের এখানে গ্যাসের ব্যবস্থা আছে, তাহলে গ্যাস আমি ব্যবহার করি, গ্যাস দিতে হবে। এরপরে যদি 4 নাম্বার বলি, সেটা হচ্ছে আমার এখানে হচ্ছে তোমার আরও অনেক কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে এখানে তোমার হচ্ছে স্থির, যেটা কি হয় না, পরিবর্তন হয় না। আর অন্যদিকে পরিবর্তনশীল যদি একটু আমি দেখি যে পরিবর্তনশীল কি কি আছে, দেখো পরিবর্তনশীল কি কি উপকরণ আছে। তাহলে পরিবর্তনশীল আমরা দেখতে পাই সেটা হচ্ছে 1 নাম্বার যদি দেখি সেটা হচ্ছে স্টাফদের তোমার হচ্ছে টিচার্স পেমেন্ট, যে টিচারদের পেমেন্ট, টিচার্স পেমেন্ট মানে টিচারদের বেতন। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে নাস্তা পানির ব্যবস্থা। এরপরে 3 নাম্বার হচ্ছে তোমার হচ্ছে এই যে মার্কার কলম বা এই ধরনের যেগুলোকে আমরা তোমার হচ্ছে স্টেশনারি বলি, এই খরচগুলো হচ্ছে আমার পরিবর্তনশীল। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে দেখো আমরা 1000 স্টুডেন্ট পড়াই, আমাদের ফ্লোর ভাড়া দিতে হচ্ছে, স্টাফদের বেতন দিতে হচ্ছে, গ্যাস বিল দিতে হচ্ছে, এগুলো একদম ফিক্সড দিতে হবে। এখন স্টুডেন্ট যদি 1000-এর চেয়ে কোনো বছর স্টুডেন্ট কমে গিয়ে যদি মনে করো 500 পড়াচ্ছি আর 500 স্টুডেন্ট আসে নাই, 500 স্টুডেন্ট পড়াচ্ছি, তখন কিন্তু আমাকে সেম ফ্লোর ভাড়া দিতে হবে, স্টাফদের বেতন দিতে হবে, গ্যাস বিল দিতে হবে। কারণ কেন? উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি যেটাই হোক না কেন, কিন্তু যেই ব্যয় স্থির থাকে, যেই ব্যয় আমাকে অবশ্যই বহন করতে হয় সেটা হচ্ছে স্থির খরচ। অন্যদিকে পরিবর্তনশীল হচ্ছে উৎপাদনের পরিমাণ বাড়লে যে ব্যয়ের পরিমাণ বাড়ে, উৎপাদনের পরিমাণ কমলে যে ব্যয়ের পরিমাণ কমে। যেমন 1000 স্টুডেন্ট পড়াচ্ছি, আমার টিচার্স পেমেন্ট যত আসবে, 500 স্টুডেন্ট পড়ালে টিচার্স পেমেন্ট আরও কমে যাবে। আবার যদি বলি 1000 স্টুডেন্ট পড়াচ্ছি, সকল স্টুডেন্টদের নাস্তা, কোনো একদিন আমরা নাস্তার ব্যবস্থা করলাম, অবশ্যই ইনশাল্লাহ থাকবে, তোমরা চলে আসিও আমাদের অফিসে। আচ্ছা, তাহলে 1000 স্টুডেন্টদের জন্য নাস্তা যে পরিমাণ থাকবে, যে স্টুডেন্ট কমে 500 হয়ে যায়, তাহলে নাস্তার পেমেন্টটা কমে যাবে। এরপরে যদি বলি হচ্ছে স্টেশনারি, তাহলে টিচাররা যে ক্লাস নেবে তাদের মার্কার লাগবে, ডাস্টার লাগবে, অথবা হচ্ছে ইলেকট্রিসিটি কস্ট, এই সবগুলো হচ্ছে পরিবর্তনশীল। কেন? কারণ উৎপাদনের পরিমাণ, স্টুডেন্টদের পরিমাণ বোঝাচ্ছি, যদি কম বেশি হয় তখন এটাকে আমি কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো। অন্যদিকে স্থির উপকরণ সবসময় কি থাকবে? স্থির থাকবে। এখন স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, যেখানে স্থির উপকরণ এবং পরিবর্তনশীল উপকরণ উভয় কি করা হয়? বিবেচনা করা হয়। আর অন্যদিকে দীর্ঘকালীন সময়ে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকে শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণ কি করা হয়? বিবেচনা করা হয়। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। পরীক্ষায় যদি এমসিকিউ আসে নিচের কোনটি স্থির উপকরণ, নিচের কোনটি পরিবর্তনশীল উপকরণ, তাহলে তুমি সহজে কিন্তু 4টা অপশন দেখে অ্যান্সার করতে পারবা, আমি আশা রাখছি। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দেখো উৎপাদনের ধারণা। দেখো উৎপাদনের ধারণা হচ্ছে উৎপাদনের ধারণা আমরা 3 ভাবে প্রকাশ করতে পারি। একটা হচ্ছে মোট উৎপাদন, একটা হচ্ছে গড় উৎপাদন, একটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে মোট উৎপাদন হচ্ছে টোটাল প্রোডাকশন, সংক্ষিপ্ত আকারে আমরা টিপি বলতে পারি। আবার অন্যদিকে গড় উৎপাদন সংক্ষিপ্ত আকারে আমরা কি বলতে পারি? এপি বলতে পারি। আবার এটা হচ্ছে প্রান্তিক উৎপাদন, সংক্ষিপ্ত আকারে আমরা এটাকে কি বলতে পারি? এমপি বলতে পারি। তাহলে টিপি, এপি, এমপি, টিপি, এপি, এমপি, মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন, প্রত্যেকটা একটু ডেফিনেশন আমরা দেখি যাতে পরীক্ষায় লিখতে পারি। প্রথমে দেখো মোট উৎপাদন বলতে আমরা জানি হচ্ছে উপকরণ দিলে উৎপাদন পাওয়া যায়। তাহলে একটি নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে, একটা নির্দিষ্ট সময়ে কোনো উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে যে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টিকে বলা হচ্ছে মোট উৎপাদন। তাহলে কোনো একটা উপকরণের বিভিন্ন একক নিয়োগের ফলে যে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টি, তার যোগফলকে বলা হচ্ছে কি? মোট উৎপাদন। মোট শব্দটা দেখা মাত্রই সমষ্টি শব্দটা চলে আসবে, যোগফল শব্দটা চলে আসবে। আর গড় উৎপাদন মানে হচ্ছে একক প্রতি উৎপাদন। গড় উৎপাদন মানে কি? একক প্রতি উৎপাদন। আর প্রান্তিক শব্দটা দেখলেই অতিরিক্ত শব্দটা মাথায় নিয়ে মানে অবশ্যই মাথায় রাখতে হবে, প্রান্তিক মানে হচ্ছে অতিরিক্ত। এখন অতিরিক্ত এক একক উপকরণ নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে টিপি,
অ্যাপি এবং হচ্ছে কি এমপি। এখন এই বিষয়গুলো আমরা সূচি আকারে দেখব এবং কিভাবে রেখাচিত্র অঙ্কন করতে হয় আর সেই বিষয়টা একদম যত্ন সহকারে দেখব। প্রথমে দেখি আমরা, সেটা হচ্ছে উৎপাদন বিধি। একটু আগে তোমাদেরকে বলেছিলাম উৎপাদন অপেক্ষক, গুলিয়ে ফেলিও না। দেখো উৎপাদন বিধি আমরা হচ্ছে দুই ধরনের পাই, একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি অথবা এটা আরেকটা হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধি। আবার অন্যদিকে দীর্ঘকালীন উৎপাদন বিধি, এটা আরেকটা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে উৎপাদন বিধি কয় ধরনের? দুই ধরনের, স্বল্পকালীন উৎপাদন বিধি অথবা হচ্ছে প্রান্তিক উৎপাদন বিধি, আবার দীর্ঘকালীন উৎপাদন বিধি অথবা হচ্ছে মাত্রাগত উৎপাদন বিধি। পরীক্ষায় দুনিয়া উল্টে গেলেও একটা সিকিউ পাবা, ধরে রাখো, না আসলে আমার দোষ আর না পারলে এটা হচ্ছে তোমার দোষ। এই টপিকটা থেকে এই যে স্বল্পকালীন, এখান থেকে 10 মার্কসের একটা সিকিউ থাকবে, আবার প্রশ্ন একটু অনেক সময় হার্ড হলে তখন এখান থেকে থাকে। তার মানে দুইটা বিষয় কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু আমরা দুইটা ইনশাআল্লাহ আলোচনা করব। প্রথমে দেখি স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি। তিন ধরনের, ক্রমবর্ধমান, স্থির, এটা বউ হয়ে গেছে, স্ত্রী হয়ে গেছে, আচ্ছা, ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক, ক্রমহ্রাসমান। ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক, ক্রমহ্রাসমান। অন্যদিকে ক্রমবর্ধমান, স্থির বা সমানুপাতিক, আর হচ্ছে ক্রমহ্রাসমান। স্থির বা সমানুপাতিক, আর কি হবে? ক্রমহ্রাসমান। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদেরকে একটু সহযোগিতা করি যে কোনটা ক্রমবর্ধমান, কোনটা স্থির, কোনটা সমানুপাতিক, কিভাবে বুঝবো। আচ্ছা, বুঝার উপায়টি একটু তোমাদেরকে বলি আমি সহজে, এরপরে তুমি বিষয়গুলো আরও যখন ডিটেলস আলোচনা করবো তখন তুমি সহজেই জানতে পারবা। দেখো একটু আগে তোমাদেরকে বলেছিলাম টিপির কথা বলেছিলাম না, টিপি। দেখো এই যে আমি যদি বলি যে টিপি, টিপি মানে হচ্ছে টোটাল প্রোডাকশন, এরপর আমরা পাবো হচ্ছে অ্যাপি, এরপর আমরা পাবো হচ্ছে এমপি। দেখো টিপি, অ্যাপি, এমপি, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রথমে টিপি খেয়াল করো, মনে করো টিপি প্রথমে ছিল, মানে একটা সূচির মধ্যে টিপি প্রথমে ছিল 10, 10-এর দ্বিগুণ কত? আমরা জানি হচ্ছে তোমার 10-এর দ্বিগুণ হচ্ছে 20। এখন বরাবর যদি 20 হয় তখন তাকে আমরা বলবো হচ্ছে তোমার হচ্ছে স্থির বা সমানুপাতিক। তাহলে টিপি যখন বরাবর দ্বিগুণ হচ্ছে তখন তাকে আমরা বলবো হচ্ছে স্থির বা সমানুপাতিক। আচ্ছা, এখন আরেকবার একটু তোমাকে দেখায়, সেটা হচ্ছে দেখো টিপি, এখন টিপি প্রথমে দেওয়া আছে হচ্ছে 10, এখন 10-এর দ্বিগুণ কত? আমরা জানি 20, 20 না হয়ে 20-এর চেয়ে বেশি, 21, 22, 23, 24, কাল্পনিকভাবে ধরে নিলাম হচ্ছে 22, তাহলে দ্বিগুণের চেয়ে বেশি, এটাকে বলা হচ্ছে ক্রমবর্ধমান। আচ্ছা, টিপি যদি দেখো তোমার হচ্ছে প্রথমে 10, 10-এর দ্বিগুণ হচ্ছে 20, 20 না হয়ে তোমার 19, 18, 17, ধরে নিলাম তোমার হচ্ছে 18, তার মানে এটা হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে একটু আমার সাথে মুখে মুখে বলতে পারবা না? টিপি যখন বরাবর দ্বিগুণ হয় স্থির, দ্বিগুণের চেয়ে বেশি হলে ক্রমবর্ধমান, দ্বিগুণের চেয়ে কম হলে ক্রমহ্রাসমান। টিপি যখন বরাবর দ্বিগুণ হয় স্থির, দ্বিগুণের চেয়ে বেশি হলে ক্রমবর্ধমান, দ্বিগুণের চেয়ে কম হলে ক্রমহ্রাসমান। আচ্ছা, তাহলে এটা হচ্ছে চিনার উপায়, এটা হচ্ছে কি চিনার উপায়। আচ্ছা, এখন টিপি দিয়ে না, টিপি না দেখে তুমি চাইলে এমপি দিয়েও চিনতে পারবা। তাহলে দেখো আমি এই পাশে লিখি যে এমপি, এমপি মানে হচ্ছে মার্জিনাল প্রোডাকশন। প্রথমে ছিল মনে করো 10, এরপর আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা হচ্ছে 8, এরপরে 6, আস্তে আস্তে কমছে। তাহলে টিপি যখন কমে ক্রমহ্রাসমান, সরি এমপি যখন কমে ক্রমহ্রাসমান। আচ্ছা, এমপি প্রথমে ছিল হচ্ছে তোমার হচ্ছে 10, এখন এরপর হচ্ছে 12, তার মানে বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্রমবর্ধমান। আবার এমপি প্রথমে ছিল হচ্ছে তোমার 10, এরপর হচ্ছে বরাবর 10, তার মানে হচ্ছে স্থির। তাহলে একটা আমরা একটা উপনীত একটা বিষয় দেখি, সেটা হচ্ছে দেখো এমপি যখন কমে ক্রমহ্রাসমান, এমপি যখন বাড়ে ক্রমবর্ধমান, এমপি যখন স্থির, স্থির বা সমানুপাতিক। তাহলে আরেকবার একটু আমার সাথে রিভিউ করো, এমপি যখন কমে ক্রমহ্রাসমান, এমপি যখন বাড়ে ক্রমবর্ধমান, এমপি যখন স্থির, তাহলে স্থির বা সমানুপাতিক। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা সূচি আকারে বিষয়গুলো দেখব যাতে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারো এবং প্রতিটা বিষয় যাতে তোমার জন্য কি হয়, গুছানো হয়। দেখো আমি এখানে যে বিষয়গুলো তোমাদের জন্য আলোচনা করছি, প্রতিটা বিষয় কিন্তু তুমি যদি নোট না করো এবং প্রতিটা বিষয় যদি একদম তোমার হচ্ছে গুছানো না থাকে, কিন্তু পরীক্ষার আগের রাতে তুমি অনেক বেশি টেনশনে থাকবা যে এত এত চিত্র আমি কিভাবে অ্যান্সার করব, প্রত্যেকটা বিষয় কিভাবে আমি গুছানো অ্যান্সার করতে পারি, সেই বিষয় নিয়ে তোমার অনেক ডাউট কাজ করবে। আচ্ছা, প্রথমে একটু বলি, সেটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। আমি কিন্তু স্থির নিয়ে আলোচনা করছি না, আমি কিন্তু ক্রমবর্ধমান নিয়ে আলোচনা করছি না, প্রথমে আলোচনা করব হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে ক্রমহ্রাসমান মানে একটু আগে তোমরা দেখেছো ক্রমহ্রাসমান আমরা কিভাবে বুঝবো, টিপি যখন দ্বিগুণের চেয়ে কম হবে, অন্যদিকে এমপি যখন হ্রাস পাবে, সেটাকে আমরা কি বলি, ক্রমহ্রাসমান বলি। তাহলে একটু খেয়াল করো, আসো দেখো, দেখো ভূমি আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ভূমি হচ্ছে স্থির, ভূমি কি আছে তোমার হচ্ছে ভূমির পরিমাণ কি হবে, স্থির। এই যে ভূমি স্থির 1 একর, 1 একর বা 1 বিঘা জায়গা। অন্যদিকে শ্রম এবং মূলধন বাড়ছে, দেখো শ্রম প্রথমে ছিল 100, এরপরে 200, এরপরে 300, এরপরে 400, কিন্তু ভূমির পরিমাণ স্থির। এখন মোট উৎপাদন দেখো, যখন 100 তখন কিন্তু হচ্ছে তোমার কত
তখন হচ্ছে তোমার হচ্ছে 10, এরপরে যখন 200 তখন হচ্ছে 22, যখন 300 তখন হচ্ছে 30, যখন 400 তখন হচ্ছে 34। এখন প্রান্তিক, এটা দেখো প্রান্তিকটা আমরা কিভাবে বের করি, এটা কিন্তু আমরা জানি যে প্রান্তিক আমরা কিভাবে বের করি। দেখো তুমি যদি দেখো যে একটু একদম সহজ ভাষায় খেয়াল করো, দেখো এখানে মূলধনের পরিমাণ স্থির হারে বাড়ছে না, মূলধনের পরিমাণ কি হারে বাড়ছে, স্থির হারে বৃদ্ধি পাচ্ছে। এই যে ব্যবধান বরাবর সেম, এটার ব্যবধান এটার ব্যবধান এটার ব্যবধান সেম, প্রত্যেকটার ব্যবধান 100 করে। তখন প্রান্তিক উৎপাদন পাওয়ার একদম সহজ উপায় হচ্ছে প্রথমে যা থাকবে তা বসাই দিবা, প্রথমে যা থাকবে তা বসাই দিবা, এরপরে পরেরটা থেকে আগেরটা বিয়োগ। 22 থেকে 10 চলে গেলে তাহলে হচ্ছে 12, কারণ এখানে পার্থক্য বরাবর মানে ব্যবধান বরাবর সেম সেজন্য। এরপর হচ্ছে 30 থেকে 22 চলে গেলে 8, আবার 34 থেকে 30 চলে গেলে তাহলে হচ্ছে 6। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আবার এভাবে বের না করে তুমি সূত্র আকারে বের করতে পারবে, সেটা হচ্ছে এমপি সমান আমরা জানি হচ্ছে কি ডেল্টা টিপি ডিভাইডেড বাই হচ্ছে ডেল কিউ, এভাবে তুমি বের করতে পারবা। কিন্তু পরীক্ষায় সাধারণত মূলধনের পরিমাণ বা শ্রমের পরিমাণ দেওয়া থাকবে, মোট উৎপাদন দেওয়া থাকবে, অন্যদিকে প্রান্তিক উৎপাদন তুমি কি করবা, তোমাকে হচ্ছে বের করতে হবে। এখন বের করার উপায় কি বললাম, যদি ব্যবধান এক এক করে দেখো তখন হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা থেকে আগেরটা বিয়োগ দিলে বের হয়ে যাচ্ছে। আর যদি দেখো ব্যবধান ভিন্ন ভিন্ন, তখন যেটা বের করবে ওটা কিন্তু আবার বিয়োগ, এদিক থেকে বিয়োগ করে ভাগ করতে হবে। মানে এখান থেকে বিয়োগ করে কত পেয়েছো, 12 পেয়েছো, আবার এখান থেকে বিয়োগ করে 100 ব্যবধান, 200 থেকে 100 গেলে 100, তখন কিন্তু ভাগ করে বের করতে হবে ব্যবধান যদি ভিন্ন ভিন্ন হয়। আর ব্যবধান যদি সবসময় সেম হয়, পরেরটা থেকে আগেরটা বিয়োগ করে পেয়ে যাচ্ছ। এখন মূল কাহিনী হচ্ছে এই জায়গায় যে একটু আগে যে আমি বললাম যে প্রথমে হচ্ছে প্রান্তিক উৎপাদন যখন কমে, প্রান্তিক উৎপাদন কি কমে, দেখো এখানে কিন্তু 100 করে বাড়ছে, তাহলে তো এটা স্থির হওয়ার কথা। আবার এখানে দেখছি হচ্ছে প্রান্তিক উৎপাদন প্রথমে 10 এরপরে বৃদ্ধি পেয়ে 12, এই যে প্রথমে 10 এরপরে 12 এরপরে কিন্তু আবার হ্রাস পাচ্ছে। তাহলে এখন এটা ক্রমহ্রাসমান কিভাবে হয়, এটা কনফিউশন কাজ করে না? দেখো প্রান্তিক শব্দটা মানে কি, এই যে প্রান্তিক শব্দটা মানে হচ্ছে অতিরিক্ত, প্রান্তিক শব্দটা মানে কি অতিরিক্ত, প্রান্তিক শব্দটা মানে হচ্ছে অতিরিক্ত। এখন অতিরিক্ত মানে কখন, যখন উৎপাদন বাড়াবে তখন প্রান্তিক উৎপাদন কি আকার ধারণ করছে। এখন প্রথমে 10 ছিল, ওকে, এরপর উৎপাদন যখন বাড়াচ্ছে তখন কিন্তু কত হয়েছে, 12 হয়েছে। আবার এরপরে কিন্তু 8, এরপরে 6, এরপর আস্তে আস্তে কমে যাবে, আরো নিচে আসলে আরো কমে যেত। তার মানে শুধুমাত্র প্রথমটা কি পাচ্ছে, মানে দ্বিতীয়টা বৃদ্ধি পাচ্ছে, বাকি সবগুলো কি পাবে, হ্রাস পাবে। তখন কিন্তু সেটা এক নজরে তুমি কি বলে দিতে পারবা, প্রান্তিক বলে দিতে পারবা। কেন, ওই উৎপাদনের প্রারম্ভিক স্তরে আমরা একটু পরে দেখবো, সেটা হচ্ছে কখনো কখনো হচ্ছে ক্রমবর্ধমান কার্যকর হয়, কিন্তু এরপরে যখন ক্রমহ্রাসমান তাকে ধীরে ধীরে কমতে থাকে তখন কিন্তু তাকে আমরা ক্রমহ্রাসমানই বলবো। তার মানে হচ্ছে উৎপাদন যদি কোনো কারণে দেখো তোমার হাতের কাছের বইয়ে বা কোনো একটা গাইড বইয়ে যে প্রান্তিক উৎপাদন প্রথমে যা ছিল পরে হচ্ছে তার চেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, প্রথমে 10 এরপরে 12 এরপরে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, মানে প্রথম প্রাথমিক স্তরে বাড়ছে কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এটা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর, একেবারে চোখ বন্ধ করে বলে দিতে পারবা। আচ্ছা এখন আমরা যেটা দেখবো, দেখো এখানে তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য একটা হচ্ছে রেখাচিত্র অঙ্কন করা। আমি যদি 1 নম্বরে তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখো রেখাচিত্র অঙ্কন করা। কি চিত্র বলেছি, রেখাচিত্র। এখন রেখাচিত্র কি কি হতে পারে দেখো, একটা হচ্ছে টিপির জন্য হতে পারে, অ্যাপির জন্য হতে পারে, এমপির জন্য হতে পারে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। আচ্ছা 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে তোমার এখানে সেটা হচ্ছে সম্পর্ক করতে জানা, মানে কার সাথে কে বৃদ্ধি পাচ্ছে, যে তোমাদের যেটা করতে ভালো লাগে আর কি। যেমন টিপির সাথে অ্যাপির সম্পর্ক, কমা, আবার হচ্ছে অ্যাপির সাথে এমপির সম্পর্ক, কমা, আবার টিপির সাথে তোমার হচ্ছে টিপির সাথে হচ্ছে কিসের সম্পর্ক, তোমার হচ্ছে এমপির সম্পর্ক। প্রত্যেকটি বিষয়ের সাথে সম্পর্ক করতে জানা, এই দুইটা পার্ট থেকে সৃজনশীল প্রশ্ন হয়, এই দুইটা পার্টে কি হয়, সৃজনশীল প্রশ্ন হয়। একটা হচ্ছে রেখাচিত্র অঙ্কন করা, আর একটা হচ্ছে সম্পর্ক ব্যাখ্যা করতে জানা। এখন আমি যদি তোমাকে এখানে বলি যে শ্রমের এবং মূলধনের পরিমাণ দেওয়া আছে, মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন, অন্যদিকে হচ্ছে ভূমির পরিমাণ কিন্তু সবসময় স্থির আমরা পাচ্ছি, তাহলে যেহেতু এটা স্থির এটার কোনো কাজ নেই, এটা লাগবে না, শুধু শ্রম এবং মূলধন ধরবা, অন্যদিকে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করবা। এখন অর্থনীতিতে তোমাদেরকে বারবারই বলেছিলাম যেটা আঁকতে বলবে সেটা দেবো কোন অক্ষে, লম্ব অক্ষে, যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে ভূমি অক্ষে, দেওয়া আছে ভূমি এবং শ্রম, ভূমি অক্ষে আঁকতে হবে মোট উৎপাদন, লম্ব অক্ষে আঁকতে হবে প্রান্তিক উৎপাদন, লম্ব অক্ষে দিবা। চলো তাইলে আমরা সরাসরি চিত্রে চলে যাই, যেটা অঙ্কন করা আছে আমাদের সামনে। দেখো প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে
প্রথমে আমরা দেখব হচ্ছে মোট উৎপাদন। একটু খেয়াল করো সবাই যে মোট উৎপাদন আমরা কিভাবে অঙ্কন করতে পারবো। দেখো মোট উৎপাদন যদি একটু দেখি আমরা, প্রথমে আমরা দেওয়া আছে সেটা হচ্ছে দেওয়া ছিল শ্রম এবং মূলধন, তাহলে 100 200 300 400। দেখো প্রত্যেকটার ব্যবধান কিন্তু আমি 100 100 যেহেতু, সেই জন্য প্রত্যেকটার মাঝখানে যে এই ফাঁকা জায়গা দেখো, এই যে এই ফাঁকা জায়গাটা বরাবর সমান, এটাও বরাবর সমান, আবার এটাও বরাবর সমান। এখন এই সমান তোমারও হবে যদি তুমি স্কেল বসিয়ে সেন্টিমিটার ব্যবহার করো, তখন তোমারও কি হবে, সমান হবে। আচ্ছা এর এর এই পাশে দিলাম হচ্ছে আমার মোট উৎপাদন। দেখো মোট উৎপাদন সর্বনিম্ন ছিল হচ্ছে 10, আর সর্বোচ্চ কত ছিল তোমার হচ্ছে 36। আমি এখন ব্যবধান কত করে ধরছি একটু খেয়াল করো, প্রথমে কত ধরছি 10, এরপরে 22, তার মানে মাঝখানে 12, এরপরে এখানে 22 থেকে 30, মাঝখানে 8, তার মানে এই যে দেখো মাঝখানে ব্যবধান 12, সেজন্য 12-র জায়গাটা বড় করে ধরেছি। আবার এখানে হচ্ছে ব্যবধান 8, সেজন্য 8-এর জায়গাটা ছোট ধরেছি। আবার এখানে ব্যবধান 6, তাহলে এটা আরও ছোট ধরেছি। এভাবে যদি তুমি ধরো বরাবর ইকুয়েশন মিলে যাবে, মানে যেটার ব্যবধান বেশি জায়গাটা বড় ধরবা, যেটার ব্যবধান কম জায়গাটা কম ধরবা। এভাবে হিসাব করলে তোমার জন্য একেবারে মিলে যাবে। আবার কেউ চাইলে এই মানটা এভাবে না ধরে তুমি চাইলে প্রথমে 10, মানে একদম নিচ থেকে যেহেতু যাবা, আমি নিচ থেকে দেখাই, প্রথমে 10, এরপরে 20, এরপরে 30, এরপরে 40, এভাবে ধরতে পারো। তখন 10-এর জায়গায় 10-এর বিন্দু বা 20-এর জায়গায় 20-এর বিন্দু, যেরকম বিন্দু দেওয়া থাকে সেভাবে কি করবা তুমি হচ্ছে অঙ্কন করবা। আচ্ছা প্রথমে তাহলে একটু দেখি আমরা, সেটা হচ্ছে দেখো যখন শ্রম এবং মূলধনের পরিমাণ হচ্ছে কত 100, তখন হচ্ছে মোট উৎপাদন হচ্ছে কি তোমার হচ্ছে 10, তাহলে 10 হলে 10-এর সাথে হচ্ছে 100-র সম্পর্ক, তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি। আচ্ছা এরপরে 2 হলে তখন হচ্ছে 22, 22-এর সাথে হচ্ছে কার সম্পর্ক 200-র সম্পর্ক, এখানে একটা বিন্দু পাচ্ছি। আর 300 হলে কত 30, তাহলে হচ্ছে এখানে একটা বিন্দু পাচ্ছি। আর 400 হলে তখন হচ্ছে কত 36, তাহলে এখানে একটা বিন্দু পাচ্ছি। এখন সবগুলো বিন্দু যদি আমি একসাথে যুক্ত করে দিই, যে রেখাটা পাবো সেটা হচ্ছে কি রেখা, টিপি রেখা। এখন এখানে বিন্দু কয়টা পেয়েছি, 4টা পেয়েছি। তাহলে আমি এক নজরে যদি বলি, দেখো একটু খেয়াল করো, তাহলে ভূমি অক্ষ হচ্ছে শ্রম এবং মূলধনের পরিমাণ, আর লম্বক হচ্ছে মোট উৎপাদন, আর 4টা বিন্দু পেয়েছি, এটা হচ্ছে টোটাল প্রোডাকশন রেকআপ। এখন এই চিত্রের ব্যাখ্যা তুমি দিতে পারবা, অবশ্যই পারবা। দেখো উপরের চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং মূলধনের পরিমাণ, আর লম্বকে হচ্ছে মোট উৎপাদন। শ্রম এবং মূলধন যখন 100 একক হয়, মোট উৎপাদন তখন 10। শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে 200 একক হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে 22 হয়, যা বি বিন্দুতে সেট করে। শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে 300 হলে মোট উৎপাদন 30, যা সি বিন্দুতে সেট করে। শ্রম এবং মূলধন বৃদ্ধি পেয়ে 400 হলে মোট উৎপাদন 36, যা ডি বিন্দুতে সেট করে। এখন সবগুলো বিন্দু যোগ করে যে রেখাটা পাওয়া যায় সেটা হচ্ছে টিপি রেখা। তার মানে এ বি সি ডি রেখা যোগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি রেখা, তোমার হচ্ছে টিপি রেখা। এখন এখানে তোমার কাছে আমার একটা প্রশ্ন, দেখো এই যে টিপি রেখা, এটা আমি এখন একটু যদি ওই পাশে চলে যাই, তাহলে এটা আমার হাতের কি হবে, বাম পাশ হবে, আর এটা হচ্ছে আমার হাতের ডান পাশ হবে। এটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, তার মানে হচ্ছে যুগান রেখার মতো। তাহলে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এটা কি রেখা, যুগান রেখার মতো। কি রেখা, সেটা হচ্ছে টিপি রেখা। তার মানে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে টিপি রেখা কি হয়, ঊর্ধ্বগামী হয়। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিতে টিপি রেখা কি হয়, ঊর্ধ্বগামী হয়। আর যে রেখা ঊর্ধ্বগামী হয় সেটার ডাল কি হয়, ধনাত্মক হয়। যে রেখা ঊর্ধ্বগামী হয় সেটার ডাল কি হয়, তোমার হচ্ছে ধনাত্মক হয়। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নেই। আচ্ছা এরপর আমরা এখন দেখব হচ্ছে প্রান্তিক উৎপাদন। তাহলে একই রকম শ্রম এবং মূলধন হচ্ছে ভূমি অক্ষে, প্রান্তিক উৎপাদন হচ্ছে লম্ব অক্ষে। যখন 100 তখন হচ্ছে 6, যখন 100 তখন কি হবে, যখন 100 তখন হচ্ছে কি তোমার হচ্ছে যখন 100 তখন হচ্ছে যখন 100 তখন হচ্ছে ছিল হচ্ছে 10, তাহলে যখন 100 তখন হচ্ছে 10, এই যে 10, তাহলে এখানে একটা বিন্দু। এরপরে 200 হলে তখন হচ্ছে কত 12, তাহলে 200 হলে তখন কি 12, এরপরে এখানে একটা বিন্দু। এরপর 300 হলে তখন হচ্ছে কত 8, তাহলে এইখানে একটা বিন্দু। আবার যখন 400 হয় তখন হচ্ছে 6, তাহলে এখানে একটা বিন্দু। সবগুলো বিন্দু যোগ করি, দেখো এই যে এখান থেকে শুরু হয়েছে সবগুলো বিন্দু যদি আমি যোগ করি, তাহলে এই রেখাটা এভাবে আসবে। এইটা হচ্ছে আমার জন্য এমপি রেখা। তাহলে এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু। তাহলে একই রকম ব্যাখ্যা আমি এখানে যে ব্যাখ্যা দিয়েছি, একই ব্যাখ্যা তুমি এখানেও দিবা, এবং তুমি হচ্ছে পরিপূর্ণ অ্যান্সার করতে পারবা, পরিপূর্ণ নাম্বারও পাবা। আশা করি তোমরা সবাই বিষয়টা বুঝতে পেরেছো। যেহেতু ব্যাখ্যা আমি একবার দিয়েছি আর ব্যাখ্যা আমি দিচ্ছি না, তবে অবশ্যই তোমরা পারবা, এখানে কোনো ডাউট তোমাদের কাজ করবে না, এখানে না পারার কোনো কারণ নেই। এখন এই রিলেটেড তোমার হাতের কাছে যে বই আছে বিগত সালের প্রশ্নগুলো অবশ্যই কী করতে হবে, তোমাকে সমাধান করতে হবে, তাহলে কিন্তু তোমার জন্য নাম্বার পাওয়াটা সহজ হবে। আচ্ছা একটু আগে তোমাদেরকে বলেছিলাম ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে হচ্ছে উৎপাদনের পরিমাণ ধীরে ধীরে কী পাবে, হ্রাস পাবে, আস্তে আস্তে কমে যাবে। এখন কোন কোন ক্ষেত্রে উৎপাদন না কমে উল্টে আরো বাড়ে সেটাকে আমরা আলোচনা করব। সেটাকে বলা হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম। তার মানে
ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি মানে কমে যাবে, এখন না কমে উল্টা বাড়বে, এটা কোন কোন ক্ষেত্রে সেই বিষয়টা আমরা একটু দেখব। প্রথমে দেখব সেটা হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়ে। উৎপাদনের প্রাথমিক পর্যায়ে না কমে উল্টা আরও বৃদ্ধি পায়, এটা হচ্ছে কোন পর্যায়ে? প্রাথমিক পর্যায়ে। 2 নাম্বার সেটা হচ্ছে চাষ পদ্ধতির পরিবর্তন। আধুনিক যদি আমরা চাষাবাদ করি, আধুনিক প্রযুক্তি ব্যবহার করি, চাষ পদ্ধতির পরিবর্তন করি, তখন কিন্তু উৎপাদন না কমে উল্টা আরও বাড়বে। 3 নম্বর হচ্ছে প্রাকৃতিক কারণে অনেক সময় জমির উর্বরতা বৃদ্ধি পায়, তখন কিন্তু উৎপাদন না কমে উল্টা আরও বাড়বে। এরপর 4 নম্বর হচ্ছে জমির আয়তন পরিবর্তন। জমির পরিমাণ যদি বাড়াও, 1 বিঘার জায়গায় তুমি যদি 2 বিঘাতে চাষ করো, উৎপাদন আরও বাড়বে। এরপর হচ্ছে শ্রমের দক্ষতা। শ্রমিকরা যখন শ্রম দিবে তখন কিন্তু দক্ষতার সহিত দিলে উৎপাদনের পরিমাণ বাড়ে। এরপর 4 নম্বর হচ্ছে অন্যান্য উপাদানের পরিবর্তন বা অন্যান্য উপাদানের ব্যবহার, তখন কিন্তু উৎপাদন না কমে উল্টা আরও বাড়ে। এরপর হচ্ছে জমির অবস্থা। জমি যদি উর্বর হয়, জমি যদি ক্ষেত্র বিশেষে হচ্ছে তোমার হচ্ছে পরিবর্তন হয়, উর্বরতা বাড়ে, তখন কিন্তু না কমে উল্টা আরও বাড়বে। তাহলে এগুলো হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির ব্যতিক্রম। পরীক্ষায় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির চিত্র আসে হচ্ছে প্রয়োগমূলকে এবং ব্যতিক্রম আসে হচ্ছে 4 নম্বর প্রশ্নে। তার মানে এই সবগুলো পয়েন্ট তুমি পরীক্ষার খাতায় লিখে ব্যাখ্যা করতে হবে। যেগুলো আমি ব্যাখ্যা করেছি একই রকম ব্যাখ্যা তোমাকে পরীক্ষার হলে করতে হবে, তখন কিন্তু তুমি 4-4 পাবা। এই বিষয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রান্তিক উৎপাদন বিধি থেকে 10 নম্বর একটা সৃজনশীল প্রশ্ন হবেই, তাহলে খুবই যত্ন সহকারে তোমাকে বিষয়টা দেখতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাব হচ্ছে তোমার ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র। ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা যায় এবং কোন কোন ক্ষেত্রে সেটা আমরা বাস্তবে দেখব। 1 নম্বর হচ্ছে কৃষিক্ষেত্রে। সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে কৃষিক্ষেত্রে, সবচেয়ে বেশি। দেখো, কৃষিক্ষেত্রে আমরা জানি যত বেশি আমরা উৎপাদন করব একই জমিতে, তখন হচ্ছে উৎপাদনের পরিমাণ ধীরে ধীরে কি যাবে? কমে যাবে। এখন তোমার মনে ডাউট হতে পারে, না আমি যদি উচ্চ ফলনশীল দ্রব্য তোমার হচ্ছে বীজ ব্যবহার করি, সার ব্যবহার করি, তখন কমবে কেন? না, ওগুলো স্থির, ওগুলো ব্যবহার করতে পারবে না। ওগুলো ব্যবহার না করেই তোমাকে উৎপাদন চালিয়ে যেতে হবে, তখন উৎপাদন কি যাবে? কমে যাবে। তাহলে কৃষিক্ষেত্রে হচ্ছে সবচেয়ে বেশি ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর। 2 নম্বর হচ্ছে শিল্পক্ষেত্রে। 2 নম্বর কি? শিল্পক্ষেত্রে। এই যে মনে করো যদি বলে আমার উপরে হচ্ছে একটা এসি আছে পাশে, এখন এসি প্রথম বছর যে সার্ভিস দিচ্ছে, দ্বিতীয় বছর আস্তে আস্তে আরো কম দিবে, তৃতীয় বছর আরো কম দিবে। এখন তুমি যদি বলো যে না সার্ভিসিং করেন, না সার্ভিসিং করা যাবে না। সার্ভিসিং করা মানে সার্ভিসিং না করা এটা হচ্ছে অনুমিত শর্ত, সার্ভিসিং করাবে দিত। প্রথম বছর যে সার্ভিস দিচ্ছে আস্তে আস্তে সার্ভিস দেওয়ার পরিমাণটা কি যাবে? কমে যাবে। তবে শিল্পক্ষেত্রে দেখো প্রথম কয়েকটা বছর মানে উৎপাদনের প্রাথমিক স্তরে প্রথম দিকে ভালো সার্ভিস দেয়, কিন্তু আস্তে আস্তে তোমার হচ্ছে আর ভালো সার্ভিস দিতে পারে না। যেমন এসি ক্রয় করেছি, এসি ব্যবহার করছি, প্রথম বছর দেখবে ভালো সার্ভিস দিচ্ছে, দ্বিতীয় বছর ভালো সার্ভিস দিচ্ছে, আস্তে আস্তে কিন্তু সার্ভিস দেওয়ার পরিমাণটা কি যাবে? কমে যাবে। এটা হচ্ছে শিল্পক্ষেত্রে। আচ্ছা, এরপর হচ্ছে খনিজ ক্ষেত্রে। যত বেশি আমি খনিজ দ্রব্য মাটির নিচ থেকে উত্তোলন করবো, আস্তে আস্তে যত গভীরে যাবো উত্তোলনের পরিমাণটা কমে যাবে, আস্তে আস্তে কমে যাবে। এরপর হচ্ছে মৎস্যক্ষেত্রে। মৎস্যক্ষেত্রে একটা পুকুরের মধ্যে তুমি যত বেশি জাল ফেলবা, আস্তে আস্তে মাছ উত্তোলনের পরিমাণটা কমে যাবে। এরপর হচ্ছে বনজ ক্ষেত্রে। যত বেশি গাছপালা কাটবা, আস্তে আস্তে দেখবা পরিমাণটা কমে যাচ্ছে। তাহলে কৃষিক্ষেত্রে প্রযোজ্য, শিল্পক্ষেত্রে প্রযোজ্য, খনিজ ক্ষেত্রে প্রযোজ্য, মৎস্যক্ষেত্রে প্রযোজ্য, আর হচ্ছে কি বনজ ক্ষেত্রে প্রযোজ্য। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো, না বোঝার কোনো কারণ নেই। পরীক্ষা অ্যান্সার করার মতো করে আমি তোমাদের সামনে তুলে ধরেছি বিষয়গুলো, যাতে সর্বোচ্চ নাম্বার তুমি ক্যারি করতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে, দেখো কৃষিক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র। কেন কৃষিক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিধি প্রয়োগ করা যায় এবং প্রয়োগ হয়। তাহলে প্রথমে যদি আলোচনা করি, দেখো সেটা হচ্ছে ভূমি প্রকৃতির দান। এই যে আমরা কৃষি কাজ করি ভূমিতে, তাহলে ভূমি হচ্ছে প্রকৃতির দান। এর হচ্ছে ভূমির যোগান সীমাবদ্ধ, তুমি চাইলে যোগান বাড়াতে পারবে না, যতটুকু আছে ততটুকুই। উর্বরতা শক্তি কি আছে? পার্থক্য আছে, এই বিষয়টাও বলেছিলাম। যন্ত্রপাতির ব্যবহার করা যায়। এরপর হচ্ছে প্রজনন সম্বন্ধীয় কাজ। এরপর হচ্ছে শ্রম বিভাগ আর তদারকির অভাব, তদারকি কিন্তু খুবই অভাব। এরপর হচ্ছে ঋতুভিত্তিক পেশা। তার মানে এই সবগুলো হচ্ছে কৃষিক্ষেত্রে প্রান্তিক উৎপাদন বিধির প্রয়োগ ক্ষেত্র। কেন তোমার হচ্ছে কৃষিক্ষেত্রের প্রান্তিক উৎপাদন আস্তে আস্তে কমে যায়। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এটা আমি তোমাদেরকে করাবো না, তোমার দায়িত্ব হচ্ছে এটা করা। ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি, এদিকে জমির পরিমাণ দেওয়া আছে স্থির, শ্রম এবং মূলধনের পরিমাণ দেওয়া আছে, মোট উৎপাদন দেওয়া আছে, প্রান্তিক উৎপাদন দেওয়া আছে। এইটা তুমি এখনই স্ক্রিনশট নাও, নিয়ে হচ্ছে অঙ্কন করে আমাকে হোয়াটসঅ্যাপে দিবা অথবা কমেন্ট করে জানাবা। তাহলে দেখো আমি দিচ্ছি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি সব কিছু দেওয়া আছে। তুমি স্ক্রিনশট নেওয়ার জন্য আমি সময় দিচ্ছি 1 2 3। তাহলে ডান,
স্ক্রিনশট নেওয়া শেষ, এখন অঙ্কন করো। এখন অঙ্কন করলে যদি রেখা দেখো এভাবে আসছে, তখন হচ্ছে তুমি পরিপূর্ণ অ্যান্সার করতে পেরেছো। আর ব্যাখ্যা যদি এভাবে দিতে পারো তাহলে তুমি পরিপূর্ণ অ্যান্সার করতে পেরেছো। দেখো এখানে কিন্তু একই সাথে আমি দুইটা রেখা অঙ্কন করছি, তুমি খাতার মধ্যে দুইটা রেখায় অঙ্কন করবা, হয় একসাথে নাহলে আলাদা আলাদা, কিন্তু একই রকম আসবে। তখন তুমি বুঝতে পারবা যে তোমারটা কি হয়েছে, সঠিক হয়েছে। তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবা, আমি ইনশাল্লাহ তোমার সন্দেহ দূর করে দিব। এরপরে চলে আসি, সেটা হচ্ছে সমানুপাতিক বা স্থির প্রান্তিক উৎপাদন। এটাও তোমাকে অঙ্কন করতে হবে। দেখো জমির পরিমাণ স্থির, শ্রম এবং মূলধনের পরিমাণ বাড়ছে, আবার মোট উৎপাদনের পরিমাণ বাড়ছে, অন্যদিকে প্রান্তিক উৎপাদনের পরিমাণ স্থির আছে। এখন সবাই অ্যাসেস নিয়ে নাও এটার। দেখো জমির পরিমাণ যেহেতু স্থির, এটা তো তোমার কাজে লাগবে না, লাগবে হচ্ছে এই তিনটা। তাহলে দ্রুত দ্রুত 1 2 3 অ্যাসেস নেওয়া ডান, শেষ। এখন চিত্র অঙ্কন করো। চিত্র অঙ্কন করে তুমি হচ্ছে চিত্র আমার মতো হয়েছে কিনা একটু আমাকে দেখাও। আমার মতো হয়েছে কিনা বলতে চিত্রটা হচ্ছে তোমার কীরকম আসবে আমি একটু বলে দিই তোমাদেরকে। চিত্রটা হয়তো এখানে আসেনি, স্কিপ হয়ে গেছে। দেখো টিপি, টিপি কিন্তু ঊর্ধ্বগামী হবে। দেখো এটা একটা ভূমিয়ক, লম্বক, এটা হচ্ছে ভূমিয়ক। টিপি কিন্তু ঊর্ধ্বগামী হবে, কিন্তু এটা হচ্ছে টিপি, এটা হচ্ছে টিপি ঊর্ধ্বগামী। আবার অন্যদিকে ভূমিয়ক্ষ, লম্বক্ষ আর এমপি হবে ভূমিয়ক্ষের সমান্তরাল, যেহেতু স্থির আছে এইটা এমপি হচ্ছে কি ভূমিয়ক্ষের সমান্তরাল রেখা আসবে। মানগুলো বসিয়ে তুমি সহজে পেয়ে যাবা। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। না পারলে অবশ্যই আমি ব্যাখ্যা করব, কিন্তু তোমরা পারবা সেটা আমি আশা রাখছি। দেখো এইটার মতো আসবে, সেটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি। এরকম আসছে কিনা একটু চোখ বুলিয়ে দেখো। অবশ্যই যদি দেখো এমপি ভূমিয়ক্ষের সমান্তরাল আর টিপি হচ্ছে ঊর্ধ্বগামী, তার মানে তোমার অ্যান্সার কি হয়েছে, সঠিক হয়েছে। মাত্রাগত উৎপাদন বিধি, কিন্তু মাত্রাগত উৎপাদন বিধি বা দীর্ঘকালীন উৎপাদন বিধি এই বিষয়ে আলোচনা করার আগে গতকাল আমরা বলেছিলাম, সেটা হচ্ছে গত লেসনে, সেটা হচ্ছে দেখো উৎপাদন বিধি হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন বিধি বা প্রান্তিক উৎপাদন বিধি, এবং এটা 3 ধরনের ছিল, সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা করব সেটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন বিধি বা মাত্রাগত উৎপাদন বিধি হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে ক্রমবর্ধমান মাত্রাগত উৎপাদন বিধি, আর 2 নম্বর হচ্ছে স্থির বা সমানুপাতিক মাত্রাগত উৎপাদন বিধি, আর 3 নম্বর হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন বিধি। তাহলে দীর্ঘকালীন উৎপাদন বিধি কয় ধরনের হবে, 3 ধরনের হবে। এখন এই 3টা বিষয় নিয়ে খুঁটিনাটি আলোচনা করব, যাতে সৃজনশীল প্রশ্ন আসুক, এমসিকিউ প্রশ্ন আসুক, যাতে তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারো। সো আমরা প্রথমে আলোচনা করি, সেটা হচ্ছে দেখো মাত্রাগত উৎপাদন বিধি। এই বিষয়টা বুঝার আগে তোমাকে আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হচ্ছে দেখো সম উৎপাদন রেখা। এই বিষয়টা কিন্তু তোমরা একদম প্রথম অধ্যায়ে আমি আলোচনা করেছিলাম, যদি প্রথম অধ্যায় না দেখে থাকো অবশ্যই দেখবে। সেটা দেখো সম উৎপাদন রেখা, এই বিষয়টা বোঝা দরকার, কারণ এটা বুঝলেই তুমি মাত্রাগত উৎপাদন বিধিটা বুঝতে পারবে। আচ্ছা, সম উৎপাদন রেখা আমরা জানি হচ্ছে তোমার হচ্ছে সম উৎপাদন রেখা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে উৎপাদনের পরিমাণ কি হয়, সমান হয়। মানে একটা রেখা যেখানে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান হবে। কঠিন মনে হবে না, একটু পরে আমরা শুরু করি। দেখো প্রথমে হচ্ছে দেখো এখানে সম উৎপাদন এর প্রতিশব্দ হচ্ছে আইসোকোয়ান্ট। তাহলে আইসোকোয়ান্ট মানে হচ্ছে সম উৎপাদন, এটা একটি গ্রিক শব্দ। এটা কি শব্দ, গ্রিক শব্দ। এখন আইসো গ্রিক ভাষায় দেখো আইসো মানে হচ্ছে ইকুয়াল, আইসো মানে কি ইকুয়াল, ইকুয়াল মানে হচ্ছে সমান। আবার কোয়ান্ট মানে হচ্ছে কোয়ান্টিটি, তার মানে হচ্ছে পরিমাণ। এখন আইসো কোয়ান্ট মানে হচ্ছে সমান পরিমাণ। তার মানে একটু আগে যে বললাম যে সম উৎপাদন রেখা মানে হচ্ছে প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। তাহলে একটু খেয়াল করো, দেখো যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে যে সম উৎপাদন রেখা বলতে কি বুঝে, তাহলে কি অ্যান্সার করবো। দেখো যেই রেখার সকল বিন্দু, মানে যেই রেখার সকল বিন্দুতে দুটি উপাদানের বিভিন্ন সংমিশ্রণ সমান সমান উৎপাদন নির্দেশ করে, তাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। তার মানে যে কোনো একটা রেখা হবে এবং এই রেখার এই বিন্দুতে উৎপাদন যা হবে, এই বিন্দুতে যা হবে, এই বিন্দুতে তা হবে। তার মানে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান থাকবে, তাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। আমরা জানি কোন একটা দ্রব্য উৎপাদন করতে আমার উপকরণ লাগে, কি লাগে, উপকরণ লাগে। এখন আমি যদি বলি, একটু খেয়াল করো, এই উদাহরণটা বুঝলে তোমার জন্য বিষয়টা আরো বোঝা সহজ হবে। আমি যদি একটু তোমাকে দেখাই যে তোমার হচ্ছে ধরে নিলাম, আমি একটু কাল্পনিকভাবে এখানে ধরে নিই। দেখো প্রথমে হচ্ছে দুইটা উপকরণ, একটা হচ্ছে তোমার শ্রম, একটা হচ্ছে মূলধন। একটু খেয়াল করো, তাহলে তোমার জন্য বিষয়টা বোঝা সহজ। আর অন্যদিকে দিলাম হচ্ছে মোট উৎপাদন। তাহলে দেখো মোট উৎপাদন, সম উৎপাদন বিষয়টা বোঝার জন্য দেখো আমি বললাম শ্রমের পরিমাণ হচ্ছে 1, কত দিলাম 1। অন্যদিকে আমি এরপরে বৃদ্ধি করে 2 করলাম, এরপর আরো বৃদ্ধি করে হচ্ছে 3 করলাম, তার মানে হচ্ছে শ্রমের পরিমাণ বাড়ছে। এখন মূলধনে যখন আসবো তখন হচ্ছে মূলধনে দিলাম প্রথমে হচ্ছে 3, এরপর হচ্ছে 2, এরপর হচ্ছে 1। একটু খেয়াল করো, প্রথমে শ্রমের পরিমাণ 1,
অন্যদিকে মূলধন হচ্ছে 3, তার মানে দুইটা মিলে হচ্ছে 4। শ্রমের পরিমাণ বাড়াচ্ছি 2, মূলধনের পরিমাণ কমাচ্ছি 1 কমিয়ে 2, তার মানে তাও কিন্তু 4। শ্রমের পরিমাণ বৃদ্ধি করে 3, মূলধনের পরিমাণ কমিয়ে 1, তাও কিন্তু 4। তার মানে প্রত্যেকটাতে আমার উপকরণ সমান। এখন প্রত্যেকটাতে উপকরণ সমান হলে উৎপাদন কি হবে? সমান হবে। আমি কাল্পনিক ধরে নিলাম হচ্ছে 10 10 10। এই যে এখন যে রেখাটা পাবো অঙ্কন করলে সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। তার মানে হচ্ছে উপকরণ একটি কমছে অন্যটি বাড়ছে, একটি বাড়ছে অন্যটি কমছে। এখন এর মাধ্যমে যে উৎপাদন হচ্ছে সেটা হচ্ছে সম উৎপাদন রেখার মাধ্যমে তুমি প্রকাশ করতে পারবা। সো আমরা দেখাই যে সম উৎপাদন রেখার আকৃতি কীরকম হয় এবং সম উৎপাদন রেখা তুমি কিভাবে অঙ্কন করতে পারবা। তাহলে একটু খেয়াল করো যে তুমি এই পাশে একটু খেয়াল করো, দেখো শ্রমের পরিমাণ প্রথমে 1 2 3 মানে বাড়ছে, এটা ধীরে ধীরে বাড়ছে। অন্যদিকে মূলধন আস্তে আস্তে কমছে, দেখো প্রথমে 6, এরপরে 3, এরপরে 2। এখন আমরা বলতে পারি হচ্ছে উৎপাদনের পরিমাণ সবসময় কি থাকবে? শ্রম থাকবে। যেমন বাংলাদেশে শ্রমিক বেশি, বাংলাদেশে আধুনিক যন্ত্রপাতি বলো মূলধন বলো স্বল্পতা রয়েছে। তাহলে আমার দেশে আমি যদি কোনো একটা কিছু করতে যাই, উৎপাদন করতে যাই, শ্রমিকের পরিমাণ কম দিব, মূলধনের পরিমাণ কি দিব? কম। শ্রমিকের পরিমাণ বেশি দিব, মূলধনের পরিমাণ কম দিব, তাহলে উৎপাদন পাবো আমি? হ্যাঁ, অবশ্যই পাবো। অন্যদিকে এখন একই উৎপাদন যদি আমেরিকা করে, যে যুক্তরাষ্ট্র যদি উৎপাদন করে, তাহলে সে কি করবে? তার তো শ্রমিক কম, তাহলে সে শ্রমিক কমাবে, অন্যদিকে মূলধনের পরিমাণ বাড়াবে, কিন্তু সেও কি পাবে? সমান উৎপাদন পাবে। আবার একই রকম যদি বলি যে তোমার হচ্ছে সৌদি আরব, তাহলে সৌদি আরবে কি ওরা মনে করো তোমার শ্রমিক বিভিন্ন দেশ থেকে আমদানি করে, তাদের শ্রমের পরিমাণ কম, তাহলে শ্রমিক কম দিয়ে অন্যদিকে মূলধনের পরিমাণ বাড়াবে, তাহলে কি উৎপাদন পাবে? সমান উৎপাদন পাবে। তার মানে সম উৎপাদন মানে হচ্ছে উপকরণ একটি বাড়বে অন্যটি কমবে, একটি বাড়বে অন্যটি কমবে। তাহলে এর মাধ্যমে যে রেখা পাবো সেটা হচ্ছে সম উৎপাদন রেখা। এখন এটার মাধ্যমে কিন্তু আমি একটা চিত্র অঙ্কন করতে পারবো। দেখো এক পাশে হচ্ছে শ্রম, অন্য পাশে হচ্ছে মূলধন, তাহলে এর মাধ্যমে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে উৎপাদন। তাহলে আমি যদি একটু তোমাদেরকে রেখাটা একটু দেখাই, সেটা হচ্ছে দেখো একটু খেয়াল করো, প্রথমে রেখার একটু খেয়াল করো যে এই রেখার মধ্যে তুমি যদি একটু খেয়াল করো যে শ্রম এবং মূলধন, দেখো আমি ভূমিয়ককে দিলাম হচ্ছে শ্রমের পরিমাণ আর লম্বককে দিলাম হচ্ছে মূলধনের পরিমাণ। তাহলে ভূমিয়ককে শ্রমের পরিমাণ, লম্বককে হচ্ছে মূলধনের পরিমাণ। শ্রম যখন 1, অন্যদিকে মূলধন তখন কত? দেখো 6। তাহলে শ্রম যখন 1, মূলধন তখন 1, তখন কোন বিন্দুতে সেট করে? এ বিন্দুতে সেট করে, যেখানে হচ্ছে উৎপাদন হচ্ছে 10 একক। তার মানে এখানে এ সমান আমি 10 দিতে পারবো। আচ্ছা, এরপরে শ্রমের পরিমাণ বৃদ্ধি করে 2 করলে, মূলধনের পরিমাণ কমিয়ে 3 করলে, তাহলে দুইজনে সেট করে কোন বিন্দুতে? দেখো সেটা হচ্ছে এই বি বিন্দুতে। তাহলে এখানে উৎপাদনের পরিমাণ হচ্ছে 10। এরপরে শ্রমের পরিমাণ সর্বোচ্চ বৃদ্ধি করে 3 করলে, মূলধনের পরিমাণ সর্বনিম্ন কমিয়ে যখন 2 করবা, তখন যে বিন্দুতে সেট করে এটা হচ্ছে সি বিন্দু। এখানে হচ্ছে কি তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ সমান। তার মানে এই যে প্রত্যেকটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান, এটাকে বলা হচ্ছে সম উৎপাদন রেখা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন পরীক্ষায় যেভাবেই প্রশ্ন আসুক তুমি সমুৎপাদন রেখা দিয়ে অ্যান্সার করতে পারবা। এবং এই সমুৎপাদন রেখা একটু পরে যখন আমরা মাত্রাগত উৎপাদন বিধি আলোচনা করব, তখন তোমার জন্য বিষয়টা আরও সহজ হয়ে দাঁড়াবে। আশা করি আমি বুঝাতে পেরেছি যে সমুৎপাদন রেখা কীভাবে অঙ্কন করবা। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা, সেক্ষেত্রে পুরো ডিটেলস আমি আরও আলোচনা করবো, যাতে তোমার জন্য আরও সহজবুদ্ধ হয় বিষয়টা। আচ্ছা, এরপরে যদি আমরা দেখি সেটা হচ্ছে দেখো মাত্রাগত উৎপাদন। তাহলে মাত্রাগত উৎপাদন বলতে আমি কি বোঝাচ্ছি একটু খেয়াল করো যে মাত্রাগত উৎপাদন বলতে আসলে কি বোঝায়। দেখো দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল। তাহলে মাত্রাগত উৎপাদন যে কথা, দীর্ঘকালও একই কথা। তাহলে দীর্ঘকালে সকল উপাদান পরিবর্তনশীল, ফলে দীর্ঘকালে সকল উপাদানকে সমানভাবে বাড়ানো যায়। মাত্রাগত উৎপাদন দীর্ঘকালে সম্পর্কযুক্ত। তাহলে মাত্রাগত উৎপাদন বলতে কি বোঝাচ্ছে? দেখো দীর্ঘকালে উৎপাদনের সকল উপাদান একটি নির্দিষ্ট অনুপাতে পরিবর্তন করলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে মাত্রাগত পরিবর্তন। অর্থাৎ দীর্ঘকালে বিভিন্ন উপকরণ শ্রম এবং মূলধন আমি যেই অনুপাতে হ্রাস বৃদ্ধি করব, ওই অনুপাতে আমার হচ্ছে উৎপাদন হ্রাস বৃদ্ধি হবে। আমি উপকরণ বাড়ালে উৎপাদন বাড়বে, উপকরণ কমালে উৎপাদন কমবে, উপকরণ বাড়ালে উৎপাদন বাড়বে, উপকরণ কমালে উৎপাদন কমবে। তার মানে হচ্ছে যেই অনুপাতে কমাবো উৎপাদন সেই অনুপাতে কমবে, যে অনুপাতে উপকরণ বাড়াবো উৎপাদন সেই অনুপাতে বাড়বে। সেটা হচ্ছে মাত্রাগত উৎপাদন। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো সহজেই। এখন আমি চলে যাব যে একটা রেখার মাধ্যমে তোমাকে সেই বিষয়টা আলোচনা করব। আমরা মাত্রাগত উৎপাদন পেয়েছিলাম হচ্ছে 3 ধরনের। এর মধ্যে প্রথমটা হচ্ছে ক্রমহ্রাসমান। প্রথমটা কি? ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। তাহলে দেখো প্রথমটা হচ্ছে ক্রমহ্রাসমান মাত্রাগত উৎপাদন। এখন রেখাটা তুমি আলোচনা করার ক্ষেত্রে একটু দেখো যে আমরা জানি হচ্ছে দুইটা উপকরণ আছে, একটা হচ্ছে মূলধন,
একটা কি আছে মূলধন, মূলধনকে আমরা লম্ব অক্ষে দিলাম, তুমি চাইলে ভূমি অক্ষে দিতে পারবা। কে দিয়ে প্রকাশ করা হয়? শ্রম, শ্রমকে এল দিয়ে প্রকাশ করা হয়। তাহলে একটু খেয়াল করো, দেখো শ্রমের পরিমাণ হচ্ছে 2, তখন হচ্ছে মূলধনের পরিমাণ হচ্ছে কত? 2। তাহলে দুইজনে কোন বিন্দুতে সেট করে একটু খেয়াল করো, এই যে এই বিন্দুতে সেট করে, একদম এই বিন্দুতে সেট করে আমরা একটা রেখা পাচ্ছি, এটা হচ্ছে এই রেখা, এবং এখানে হচ্ছে উৎপাদনের পরিমাণ কত? 15। আচ্ছা, এখন শ্রমের পরিমাণ যদি কমাই, অন্যদিকে হচ্ছে মূলধনের পরিমাণও কি যাচ্ছে? কমে যাচ্ছে। এখন দুইজনে যে বিন্দুতে সেট করে সেটা হচ্ছে এই বিন্দু, তাহলে এখানে আমি বলতে পারবো হচ্ছে উৎপাদন কত আছে, সেটা হচ্ছে 10, আমরা 10 পাচ্ছি, সমান উৎপাদন পাচ্ছি। আচ্ছা, এরপরে শ্রমের পরিমাণ যখন বৃদ্ধি পেয়ে হচ্ছে 3 হবে, অন্যদিকে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেয়ে 3 হবে, তখন যেই বিন্দুতে আমরা উৎপাদন পাই সেটা হচ্ছে সি বিন্দু, এবং এখানে উৎপাদন কত? তোমার হচ্ছে 18। তাহলে একটু খেয়াল করো যে আমরা শ্রম দিচ্ছি, মূলধন দিচ্ছি, এই দেখো যে এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে মূলধন, আর এটা হচ্ছে আমার হচ্ছে উৎপাদন, এটা কি উৎপাদন। তাহলে দেখো আমি শ্রম দিলাম, মূলধন দিলাম, শ্রম দিলাম, মূলধন দিলাম। তাহলে শ্রম যখন ছিল হচ্ছে শ্রম যখন 2 ছিল, এই যে শ্রম যখন 2, মূলধন তখন ছিল 2, আমি উৎপাদন পাচ্ছি কত? তোমার হচ্ছে 15। আবার শ্রমের পরিমাণ হচ্ছে বাড়াচ্ছি 3, তারপর হচ্ছে মূলধনের পরিমাণ হচ্ছে 3, তখন হচ্ছে উৎপাদন ছিল কত? 18। তাহলে একটু খেয়াল করো, এখন এর আগে ছিল কত? প্রথমে ছিল 10, একদম এর আগে ছিল যখন 1 ছিল আর কি, তখন ছিল কত? 10। তাহলে একটু খেয়াল করো, তুমি বিষয়টা বুঝতে পারবা যে প্রথমে যখন 1 করে ছিল তখন ছিল কিন্তু তোমার হচ্ছে উৎপাদনের পরিমাণ ছিল 10, তার মানে প্রথমে ছিল 10, এরপর হচ্ছে 15, এরপর হচ্ছে 18। তাহলে দেখো আমরা জানি হচ্ছে ক্রমহ্রাসন মানে, তোমাকে বলেছিলাম যে প্রথমে যা দেওয়া আছে মোট উৎপাদন দ্বিগুণের চেয়ে কম হলে, তাহলে প্রথমে 10 ছিল, এই যে প্রথমে 10, এই যে এই বিন্দুতে প্রথমে 10, তাহলে এরপরে হচ্ছে কি পাচ্ছে? এরপরে হচ্ছে তোমার দ্বিগুণের চেয়ে কম বৃদ্ধি পাচ্ছে কিন্তু দ্বিগুণের চেয়ে কম, তাকে আমরা বলবো হচ্ছে ক্রমহ্রাসমান। তাহলে আমরা কি বলবো? ক্রমহ্রাসমান। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। তোমার এগুলো অঙ্কনের জন্য সূচি দেওয়া থাকবে, একটা মূলধন, একটা শ্রম। একটা মূলধনকে মূলধন তুমি ভূমি অথবা লম্ব যে অক্ষে দাও না কেন একই উত্তর। আবার যদি দাও, যে দেওয়ার পরে হচ্ছে তুমি প্রত্যেকটার মানগুলো ধরবা, মান ধরে হচ্ছে সম্পর্ক করে দিবা, এরপর হচ্ছে বিন্দুগুলো আইডেন্টিফাই করে যুক্ত করে দিলে রেখা পেয়ে যাবা। আচ্ছা, এরপর আমি তোমাকে দেখাবো হচ্ছে ক্রমবর্ধমান। এখন ক্রমবর্ধমানের এখান থেকে এটা তোমার দায়িত্ব হচ্ছে সূচি তৈরি করা। দেখো ক্রমবর্ধমান, এটার দায়িত্ব হচ্ছে তুমি এটা বুঝছো কিনা সূচি তৈরি করা। দেখো এটা আমি চিত্র দিছি, তুমি হচ্ছে এখান থেকে সূচি তৈরি করবা। এটা হচ্ছে শ্রম, এটা হচ্ছে মূলধন, এটা হচ্ছে মোট উৎপাদন, এবং এইটা যে ক্রমবর্ধমান সেই বিষয়টা তোমাকে আলোচনা করতে হবে। উৎপাদন আয় নিয়ে আলোচনা। প্রথমে তোমাদেরকে যদি একটু জিজ্ঞেস করি, আমরা জানি হচ্ছে উৎপাদন আয়, এবং আয় কখন হয়? যখন আমরা বিক্রয় করি। আয় কখন হয়? যখন উৎপাদন করি তখন কিন্তু না, যখন সেটা বিক্রি করি তখন আমার কি হয়? আয় হয়। এখন উৎপাদন আয়কে আমরা 3টা শ্রেণীতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোট আয়, একটা হচ্ছে গড় আয়, একটা হচ্ছে প্রান্তিক আয়। তাহলে উৎপাদন আয়কে আমরা কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোট আয়, একটা হচ্ছে গড় আয়, একটা হচ্ছে প্রান্তিক আয়। তাহলে উৎপাদন আয়কে কয়টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি? 3টি। উৎপাদন আয়, এই উৎপাদন আয়ের বেলায় মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়। মোট আয়কে ইংলিশে বলা হয় টোটাল রেভিনিউ, সংক্ষিপ্ত আকারে বললে তাহলে টিআর। আবার গড় আয়কে বলা হয় অ্যাভারেজ রেভিনিউ, তার মানে সংক্ষিপ্ত আকারে তোমার হচ্ছে এআর। আবার প্রান্তিক আয় ইংলিশে বলা হয় মার্জিনাল রেভিনিউ, আর সংক্ষিপ্ত আকারে এমআর। তার মানে আমরা কি বলতে পারি না, এটা হচ্ছে টিআর, এটা হচ্ছে এআর, আর এটা হচ্ছে কি আর? এমআর, মানে সংক্ষিপ্ত আকারে। তাহলে টিআর এআর এমআর, টিআর এআর এমআর, টিআর এআর এমআর, টিআর এআর এমআর, টিআর এআর এমআর। তাহলে উৎপাদন আয়কে আমরা 3টা শ্রেণীতে ভাগ করে আলোচনা করতে পারি। এখন আমরা আরেকটু পুরো ডিটেলসে গিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা একটু দেখব, সেটা হচ্ছে দেখো আয় বলতে আমরা কি বুঝি। দেখো উৎপাদিত দ্রব্য বা সেবা, তার মানে উৎপাদন করেছে আমরা দ্রব্য বা সেবা, সেটা বিক্রি করে কোনো উদ্যোক্তা বা কোনো ফার্ম বা কোনো উৎপাদনকারী, তার মানে এটা উদ্যোক্তা হতে পারে, এটা ফার্ম হতে পারে, এটা উৎপাদনকারী, যে পরিমাণ অর্থ পায় তাকে বলা হচ্ছে আয়। তাহলে উৎপাদিত দ্রব্য এবং সেবা বিক্রি করে কোনো উদ্যোক্তা বা ফার্ম বা হচ্ছে উৎপাদনকারী যে অর্থ পায় তাকে আমরা কি বলতে পারি? আয় বলতে পারি। তাহলে আয়কে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। প্রথমটা হচ্ছে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়। মোট আয়, গড় আয় এবং কি বলতে পারি?
প্রান্তিক আয় বলতে পারি। আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে মোট আয় নিয়ে। তাহলে একটু পুরো ডিটেলসে দেখতে হবে। দেখো মোট আয় বলতে কি বোঝায়, আমি ডেফিনেশন সহ একটু আলোচনা করছি যাতে মনে রাখা যায়। দেখো কোনো ফার্ম বা উৎপাদনকারী উৎপাদিত দ্রব্য বা সেবার যতটুকু বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তার সমষ্টিকে, তার মানে কোনো উৎপাদনকারী উৎপাদিত দ্রব্য বিক্রি করে যে অর্থ পায় তার সমষ্টিকে, তার যোগফলকে মোট আয় বলা হয়। মোট আয়কে ইংলিশে বলা হয় টোটাল রেভিনিউ, তার মানে হচ্ছে টিআর। এখন আমরা যদি একটু সংক্ষিপ্ত আকারে দেখি যে আমরা কিভাবে মোট আয় বের করব, তাহলে একটু দেখো যে মোট আয় সমান, তার মানে মোট আয় সমান আমরা সহজে বলতে পারি সেটা হচ্ছে আমরা বাজারে দ্রব্য বিক্রয় করব, তার মানে বিক্রয়ের পরিমাণ, কিসের পরিমাণ, বিক্রয়ের পরিমাণ। তাহলে বিক্রয়ের পরিমাণ, অন্যদিকে আমি যে বাজারে পণ্যটা বিক্রি করবো সেটা একটা নির্দিষ্ট দাম থাকবে না, তাহলে গুণ হচ্ছে দাম। তাহলে বিক্রয়ের পরিমাণের সাথে দাম যদি আমি গুণ করি তাহলে আমি মোট আয় পাবো। এখন মোট আয়, তাহলে সংক্ষিপ্ত আকারে মোট আয়কে আমরা বলি টোটাল রেভিনিউ, আর বিক্রয়ের পরিমাণকে কিউ দিয়ে প্রকাশ করা হয়, অন্যদিকে দামকে পি দিয়ে প্রকাশ করা হয়। তাহলে টি আর সমান কিউ ইন্টু কি হবে, পি। তাহলে টি আর সমান আমরা কি বলতে পারবো, কিউ ইন্টু পি। আশা করি তোমরা সহজে বিষয়টা বুঝতে পেরেছো এবং তোমাদের জন্য সেটা মনে রাখাও কি হবে, সহজ হবে। প্রয়োজন একটু নোট করে নাও, আমি যেহেতু বিষয়গুলো আলোচনা করছি একটু নোট করে নাও যাতে তুমি সহজে মনে রেখে পরীক্ষা অ্যান্সার করতে পারো। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে গড় আয়। এরপর আমরা কি দেখব, গড় আয় মানে এ আর, অ্যাভারেজ রেভিনিউ। তাহলে দেখো অ্যাভারেজ রেভিনিউ কাকে বলে একটু ডেফিনেশনটা দেখি। দেখো আমরা জানি একদম সহজ ভাষায় যদি আমি বলি সেটা হচ্ছে মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ করলে যা পাওয়া যায় তাকে বলা হচ্ছে গড় আয়। তাহলে মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ, তাহলে মোট আয় টি আর কে কিউ দিয়ে যদি ভাগ করি যেটা পাবো সেটা হচ্ছে এ আর। তার মানে আমি বলতে পারি এ আর সমান টি আর কে, এ আর সমান টি আর কে কিউ দিয়ে ভাগ। তাহলে এ আর সমান টি আর কে কিউ দিয়ে ভাগ, এ আর সমান টি আর কে কিউ দিয়ে ভাগ। তাহলে আমরা কি পাবো, আমরা পাবো হচ্ছে গড় আয় পাবো। কি পাবো, গড় আয় পাবো। এখানে কিন্তু একটা উদাহরণ দেওয়া আছে, দেখো যে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা একটু দেখতে পারি। ফার্ম 40টি পণ্য বিক্রি করে 4000 টাকা পায়, তাহলে গড় আয় কত হবে। গড় আয় দেখো 40টি বিক্রি করে 4000, তাহলে উপরে হচ্ছে 4000, নিচে হচ্ছে 40, তাহলে অ্যান্সার কত হবে 100। কত হবে 100, তার মানে গড় আয় হচ্ছে 100। তাহলে 40টি বিক্রি করে 1000 টাকা, তাহলে একটার জন্য কত, একটার জন্য হচ্ছে 100 টাকা। আবার 100 দিয়ে 40কে গুণ করলে 4000, তার মানে বিক্রয়ের পরিমাণকে দামের সাথে গুণ করলে, বিক্রয়ের পরিমাণকে দামের সাথে গুণ করলে আবার মোট আয় পাওয়া যায়। এগুলো কিন্তু একদম সিম্পল বিষয়, এগুলো তোমরা নিজেরা একটু করে দেখলে সহজে পারবা। আচ্ছা, এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রান্তিক আয়। প্রান্তিক আয়কে বলা হয় এম আর। প্রান্তিক আয়কে কি বলা হয়, এম আর, মার্জিনাল রেভিনিউ। প্রান্তিক আয়কে বলা হয় এম আর বা প্রান্তিক আয় বা মার্জিনাল রেভিনিউ। এটাতে একটু কথা আছে। দেখো প্রান্তিক আয় তাহলে উৎপাদিত দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রয়ের দ্বারা অতিরিক্ত যে আয় অর্জিত হয় তাকে বলা হয় প্রান্তিক আয়। আমি একটু সহজ করে ডেফিনেশনটা দেখো। প্রথমে প্রান্তিক, এই প্রান্তিক শব্দটা মানেই হচ্ছে অতিরিক্ত। প্রান্তিক শব্দটা মানে কি, অতিরিক্ত। তার মানে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক বিক্রয়ের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে বলা হচ্ছে প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ অথবা সংক্ষিপ্ত আকারে এম আর। এখন এম আর এর সূত্রটা কি দেখো, এম আর এর সূত্র, তাহলে প্রান্তিক আয় এম আর সমান উপর হচ্ছে মোট আয়ের পরিবর্তন, মোট আয়ের পরিবর্তন, মোট আয়ের পরিবর্তন, নিচে হচ্ছে বিক্রয়ের পরিবর্তন। তাহলে উপরে হবে মোট আয়ের পরিবর্তন, নিচে হচ্ছে বিক্রয়ের পরিবর্তন। এখন পরিবর্তনকে, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে দ্বিতীয় অধ্যায়ের ক্লাসে এগুলো বিস্তারিত আলোচনা করেছি। পরিবর্তনকে ডেল দিয়ে প্রকাশ করা হয়, কি দিয়ে, ডেল দিয়ে। সেই জন্য ডেল টিআর, তার মানে টিআর এর পরিবর্তন, ডেল কিউ তার মানে বিক্রয়ের পরিবর্তন। তাহলে সূত্রটা হচ্ছে এম আর সমান ডেল টিআর ডিভাইডেড বাই ডেল কিউ। তাহলে এম আর সমান ডেল টিআর ডিভাইডেড বাই ডেল কিউ। আশা করি তোমরা সহজে বিষয়টা বুঝতে পেরেছো এবং সহজে মনেও রাখতে পারবা। এখন আমি চলে যাব এগুলোর হচ্ছে চিত্রভিত্তিক আলোচনায়, যেখানে তুমি চিত্রভিত্তিক প্রতিটা বিষয় একদম ব্যাখ্যা সহকারে পাবা। আচ্ছা, তাহলে আমরা একটু আগে বলেছি যে উৎপাদন আয়কে আমরা তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। এটা হচ্ছে মোট আয়, এটা হচ্ছে গড় আয় এবং হচ্ছে প্রান্তিক আয়। আচ্ছা, আমি তোমাকে প্রথমে বলেছিলাম তুমি যে আয় করবা,
কোত্থেকে আয় করবা? সেটা হচ্ছে বাজারে বিক্রি করে। তাহলে তুমি কোত্থেকে আয় করবা? বাজারে বিক্রি করে। এখন তুমি যদি বাজারে বিক্রি করতে যাও, সাধারণত তোমাদের অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় এটা পূর্ণাঙ্গ বাজার নিয়ে আলোচনা, আমরা সেখানে বিস্তারিত বাজার নিয়ে আলোচনা করব। এখানে সংক্ষিপ্ত আকারে তুমি যে বিক্রি করবা, তাহলে বিক্রি করার জন্য বাজারে যেতে হবে। আর বাজারের মধ্যে আমরা বাজারকে দুইটা ক্যাটাগরিতে এই মুহূর্তে ভাগ করব। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তার মানে এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই পূর্ণ প্রতিযোগিতামূলক শব্দের সাথে একটা অ লাগাই দিলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, দুইটা বাজার দেখবো। কিন্তু বাজার অনেক ধরনের আছে, সেগুলো আমরা চতুর্থ অধ্যায়ে শিখবো। কিন্তু এখানে আমাকে দুইটা বাজার দেখতে হবে, একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে আমি প্রথমে একটু দেখি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে কি বুঝে। এগুলো কিন্তু বিস্তারিত আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করবো। দেখো, যে দ্রব্যের বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা, সমজাতীয় দ্রব্য একটি নির্দিষ্ট দামে দর কষাকষির মাধ্যমে ক্রয় বিক্রয় করে, তাকে বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এখানে কয়েকটা জিনিস তুমি পাচ্ছ। এখানে হচ্ছে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা। এক নম্বর হচ্ছে অসংখ্য ক্রেতা এবং কি থাকবে? বিক্রেতা থাকবে, অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা। দুই নম্বর হচ্ছে দ্রব্য হবে সমজাতীয়। দ্রব্য কি? সমজাতীয়। দ্রব্য সমজাতীয় মানে হচ্ছে রং, গন্ধ, আকার, প্যাকেট, স্বাদ, এই পাঁচটা বৈশিষ্ট্য। রং, গন্ধ, আকার, তারপর হচ্ছে রং, গন্ধ, আকার, তারপর হচ্ছে গন্ধ, প্যাকেট, এই পাঁচটা বৈশিষ্ট্য যখন একই রকম থাকবে, তখন তাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে কোন জাতীয়? সমজাতীয় দ্রব্য। আর হচ্ছে তিন নম্বর হচ্ছে একটা নির্দিষ্ট দাম থাকবে। একটা নির্দিষ্ট কি থাকবে? দাম থাকবে। একটা নির্দিষ্ট কি থাকবে? দাম থাকবে। তখন তাকে আমরা কি বলতে পারবো? সমজাতীয় দ্রব্য বলতে পারবো। এবং আমরা তাকে বলতে পারবো এই তিনটা বৈশিষ্ট্য দেখলে, অসংখ্য ক্রেতা বিক্রেতা, সমজাতীয় দ্রব্য, একটা নির্দিষ্ট দাম, তখন তাকে আমরা বলতে পারবো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, আমি একটু তোমাদেরকে এটা নিয়ে একটু আলোচনা করি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আমরা জানি হচ্ছে এখানে হচ্ছে অসংখ্য ক্রেতা থাকবে, আবার অসংখ্য বিক্রেতা থাকবে। অসংখ্য ক্রেতা এবং কি? অসংখ্য বিক্রেতা থাকবে। তাহলে ক্রেতা, ক্রেতা মানে হচ্ছে তাদের চাহিদা থাকবে। তাদের কি থাকবে? চাহিদা থাকবে। আর বিক্রেতা তার মানে হচ্ছে তাদের যোগান থাকবে। তাদের কি থাকবে? যোগান থাকবে। এখন দেখো, চাহিদা এবং যোগান যেখানে সমান হবে, চাহিদা এবং যোগান যেখানে কি হবে? সমান হবে, সেখানে আমরা একটা ভারসাম্যের দাম পাবো। সেখানে আমরা একটা কি দাম পাবো? ভারসাম্যের দাম পাবো। ভারসাম্যে কি পাবো? দাম পাবো। আবার সেখানে আমরা একটা ভারসাম্যের পরিমাণ পাবো, মানে কত একক বিক্রি করবে সেই ভারসাম্যের কি পাবো? পরিমাণ পাবো। তাহলে ভারসাম্যের একটা দাম পাচ্ছি, একটা হচ্ছে কি পাচ্ছি? ভারসাম্যের পরিমাণ পাচ্ছি। এখন একজন ক্রেতা চাইলে ভারসাম্যের দাম পরিবর্তন করতে পারবে? কখনোই পারবে না। আবার একজন বিক্রেতা চাইলে যোগানের পরিবর্তন করে ভারসাম্যের দাম পরিবর্তন করতে পারবে? কখনোই পারবে না। তার মানে ভারসাম্যের দাম যেটা দর কষাকষির মাধ্যমে নির্ধারিত হবে, সেটা একজন বিক্রেতা চাইলে পরিবর্তন করতে পারবে না, একজন ক্রেতাও যদি চায় পরিবর্তন করতে পারবে না। সেই জন্য বলা হচ্ছে এই বাজারে দাম সব সময় স্থির থাকে। স্থির থাকে মানে চাহিদা যোগানের ভিত্তিতে যে দাম নির্ধারিত হয়, সেটা ক্রেতা পরিবর্তন করতে পারে না, সেটা বিক্রেতা পরিবর্তন করতে পারে না। সেই জন্য দাম সবসময় কি থাকে? স্থির থাকে। এখন যদি বলা হয় কোন বাজারে দাম সবসময় স্থির থাকে, সেটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। আর দাম সবসময় স্থির থাকে বলে এই বাজারকে বলা হয় দাম গ্রহীতার বাজার। দাম গ্রহীতার বাজার, ইংলিশে বলা হয় প্রাইস টেকার মার্কেট। তাহলে এই বাজারে দাম স্থির থাকে বলে এটাকে কি বলা হয়? তোমার হচ্ছে দাম গ্রহীতার বাজার বলা হয়, ইংলিশে বলা হয় প্রাইস টেকার মার্কেট। আশা করি এই বিষয়টা তোমরা একদম, আমি কিন্তু ড্রামাটিক ওয়েতে চিত্র আকারে তোমাদেরকে বিষয়টা বুঝালাম। আশা করি তোমরা সম্পূর্ণটা বুঝতে পারবা। সো চলে যাব আমি হচ্ছে এর পরে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি কি বৈশিষ্ট্য আছে, আমি এগুলো একটু এক নজরে চোখ বুলিয়ে যাই। দেখো, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বহু সংখ্যক ক্রেতা বিক্রেতা থাকবে। বহু সংখ্যক কি থাকবে? ক্রেতা বিক্রেতা থাকবে। আর দাম সব সময় স্থির থাকবে। দাম সবসময় কি থাকবে? স্থির থাকবে। দ্রব্যগুলো সমজাতীয় হবে। সমজাতীয় মানে একটু আগে বলেছিলাম না, রং, গন্ধ, প্যাকেট, তারপর হচ্ছে আকৃতি, এরপর হচ্ছে স্বাদ। এই পাঁচটা বৈশিষ্ট্য যখন একই রকম হবে, তখন তাকে আমরা সমজাতীয় বলতে পারবো। এখন পৃথিবীর কোথাও এমন বিশুদ্ধ 100% পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার পৃথিবীর কোথাও নেই। এরকম যে সমজাতীয় দ্রব্য তুমি বলতেছো, পৃথিবীর কোথাও এরকম সকল রং, গন্ধ, প্যাকেট, আকৃতি, স্বাদ একই রকম
কোথাও নেই। সেজন্য বলা হচ্ছে পৃথিবীর কোথাও বিশুদ্ধ পূর্ণপ্রকৃতিমূলক বাজার পৃথিবীর কোথাও নেই। আচ্ছা, অসংখ্য ক্রেতা বিক্রেতা হলে সহজে প্রবেশ করতে পারবে, সহজে চলে যেতে পারবে, প্রস্থান করতে পারবে। আচ্ছা, উৎপাদন উপকরণগুলো গতিশীল। গতিশীল মানে এক স্থান থেকে অন্য স্থান, এক পেশা থেকে অন্য পেশা, এক স্থান থেকে অন্য স্থান, এক পেশা থেকে অন্য পেশা, এক স্তর থেকে অন্য স্তর। উৎপাদনের ভূমি, শ্রম, মূলধন সহজে স্থানান্তর করা যাবে। আচ্ছা, পণ্যের ক্ষুদ্র ক্ষুদ্র একক থাকবে। পণ্যের কি থাকবে? ক্ষুদ্র ক্ষুদ্র একক থাকবে। ভোক্তার উপযোগ সর্বোচ্চ থাকবে। এরপর হচ্ছে ক্রেতা বিক্রেতার স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে। এগুলো হচ্ছে পূর্ণপ্রকৃতিমূলক বাজারে আমরা বৈশিষ্ট্য তোমাদেরকে দেখালাম। এগুলো একটু নোট করে নিও যাতে সহজে তুমি আলোচনা করতে পারবো। এখন আমি যেটা করব সেটা হচ্ছে গাণিতিক সমস্যা। চলো গাণিতিক সমস্যা আমরা আলোচনা করি যাতে তুমি বিষয়টা মনে রাখতে পারো। দেখো, আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে আমরা জানি হচ্ছে এই বাজারে দাম সবসময় কি থাকে? স্থির থাকে। এই বাজার কি থাকে? দাম সবসময় স্থির থাকে। তাহলে আমি এখানে আরেকটা কলাম করলাম, সেটা হচ্ছে এটা হচ্ছে দামের কলাম। এটা কিসের? এটা হচ্ছে দামের কলাম। এটা হচ্ছে দামের কলাম। দাম সবসময় কি থাকে? স্থির থাকে। দাম সবসময় কি থাকে? স্থির থাকে। তাহলে এটা হচ্ছে দাম, ধরে নিলাম আমি 100 টাকা। তাহলে প্রত্যেকটাতে দাম কত হবে? 100। দাম কত হবে? 100। দাম সবসময় স্থির থাকে। দাম সবসময় কি থাকে? স্থির থাকে। এখন দেখো, তাহলে আমি যদি মোট আয় বের করি, 1-এর সাথে 100 গুণ করলে 100, 2-এর সাথে 100 গুণ করলে 200, 3-এর সাথে 100 গুণ করলে 300, 4-এর সাথে 100 গুণ করলে 400, 5-এর সাথে 100 গুণ করলে 500। তার মানে বিক্রয়ের পরিমাণের সাথে দাম গুণ করলে আমরা কি পাবো? মোট আয় পাবো। আবার মোট আয়কে দেখো, তাহলে আমি এখানে বলতে পারি যে এটা 3 নাম্বার কলাম না? 3 নাম্বার কলাম কিভাবে পাবো? সেটা হচ্ছে টিআর সমান পি ইন্টু কিউ। পি ইন্টু কিউ যদি গুণ করে টিআর পাবো। আচ্ছা, 4 নাম্বার কলামটা কীভাবে পাবো দেখো তো? এআর সমান, তাহলে এআর সমান আমরা পাবো হচ্ছে উপরে থাকবে ডেল টিআর আর নিচে থাকবে কি? কিউ। তার মানে 100কে 1 দিয়ে ভাগ করলে 100, 200কে 2 দিয়ে ভাগ করলে তাও 100, 300কে 3 দিয়ে ভাগ করলে তাও 100। তার মানে গড় আয় আমি সবসময় কি পাচ্ছি? স্থির পাচ্ছি। গড় আয় আমি 100 করে পাচ্ছি, সবগুলো স্থির। আচ্ছা, প্রান্তিক আয়। প্রান্তিক আয় কীভাবে পাবো? একটু আগে আমি বলেছিলাম না, প্রান্তিক আয় এমআর সমান উপরে থাকবে ডেল টিআর আর নিচে থাকবে হচ্ছে ডেল কিউ। কি থাকবে? ডেল কিউ। এটা বয়ের মতো হয়ে গেছে। ডেল কিউ, উপরে কি থাকবে? ডেল কিউ। উপরে কি থাকবে? ডেল কিউ। তাহলে একটু করে লিখে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে দেখো ডেল ডেল টিআর ডিভাইডেড বাই ডেল কিউ। তার মানে একটু এক্ষেত্রে আমি তোমাদেরকে হেল্প করি। দেখো, বিক্রয়ের পরিমাণ এক 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 করে যখন বৃদ্ধি পাচ্ছে, বিক্রয়ের পরিমাণ যখন এক এক করে বৃদ্ধি পাচ্ছে, তখন সারা জীবনের জন্য মোট আয় প্রথমে যা, প্রান্তিক আয় তখন তা। মোট আয় প্রথমে যা, প্রান্তিক আয় তখন তা। মোট আয় যখন তা, প্রান্তিক আয় তখন তা। কখন? বিক্রয়ের পরিমাণ যখন এক এক করে বৃদ্ধি পাবে, ভোগের একক যখন এক এক করে বৃদ্ধি পাবে, তখন মোট আয় প্রথমে যা, প্রান্তিক আয় তা। এরপরে কেমনি কি করবা দেখো, পরেরটা থেকে আগেরটা বিয়োগ। 200 থেকে 100 বিয়োগ করলে 100, 300 থেকে 200 বিয়োগ করলে 100, 400 থেকে 300 বিয়োগ করলে 100, 500 থেকে 400 বিয়োগ করলে তাও 100। তার মানে বিক্রয়ের পরিমাণ, ভোগের একক, উৎপাদনের একক যদি এক এক করে বৃদ্ধি পায়, তখন মোট আয় প্রথমে যা, প্রান্তিক আয় তা। তারপর বাকি কাজ হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা, পরেরটা বিয়োগ আগেরটা, সবগুলা সহজে চলে আসবে। তাহলে একটু খেয়াল করো তো তুমি, মনোযোগ দিয়ে দেখো। এখানে দাম ছিল 100, দাম কত ছিল? 100। এখন কি দাম মানে হচ্ছে পি, দাম মানে কি? পি। তাহলে এ আর, একটু খেয়াল করো তো, এ আর সমান এম আর, এ আর সমান এম আর। এটা মিলছে কিনা দেখো তো। দাম, গড় আয়, প্রান্তিক আয় সব সময় কি থাকে? সমান থাকে এবং স্থির থাকে এবং সবসময় কি হয়? সমান হয়। এখন পরীক্ষায় এখান থেকে অনেকগুলো অনুধাবনমূলক প্রশ্ন আসে। কীরকম দেখো, প্রথমে পি সমান এ আর হয় কেন? ব্যাখ্যা করো। আবার বলা হয় পি সমান এম আর হয় কেন? ব্যাখ্যা করো। আবার বলা হয় এ আর সমান এম আর হয় কেন? ব্যাখ্যা করো। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো থেকে একটা প্রশ্ন আসবেই, তুমি ধরে রাখো, সেটা হচ্ছে কেন হয়। এটার উত্তরটা একটু আগে আমি যা আলোচনা করেছি সব দেওয়া আছে। যদি তোমাকে বলে এরকম কেন হয়, তুমি প্রথমে হচ্ছে ডেফিনেশন দিবা পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারের, এরপর লিখবা হচ্ছে পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে দাম সবসময় কি থাকে? স্থির থাকে। দাম সবসময় কি থাকে? স্থির থাকে। অন্যদিকে বিক্রয়ের পরিমাণ বাড়ে, তখন মোট আয় স্থির হারে বৃদ্ধি পায়। কি হারে বৃদ্ধি পায়?
স্থির হারে বৃদ্ধি পায়, তখন গড় আয় প্রান্তিক আয় সবসময় কি থাকে, স্থির থাকে, যা দামের সমান হয়। সেই জন্য গড় আয় সমান দাম হয়, আবার প্রান্তিক আয় সমান দাম হয়। আশা করি তোমরা সহজে অনুধাবনমূলক প্রশ্নগুলোর উত্তর দিতে পারবা। যদি তারপরেও কোনো ব্যাখ্যা দরকার হয় তাহলে এখানে আমার নাম্বারটি দেওয়া আছে, কোন পাশে দেওয়া আছে, আচ্ছা পরের স্লাইড নাহলে আগের স্লাইডে কোনো এক জায়গায় দেওয়া আছে, সেখান থেকে একটু দেখে প্রয়োজন আমার সাথে যোগাযোগ করিও। আশা করি আমি তোমাদের সেই বিষয়ে পরিপূর্ণ একটা ধারণা দিতে পারবো। চলো এখন আমরা হচ্ছে চিত্র অঙ্কন করব। যে একটু আগে যেটা আমরা চিত্র অঙ্কন করলাম, যেটা আমরা গ্রাফ দেখলাম, সেখান থেকে আমরা চিত্র অঙ্কন করবো। দেখো এখানে আমার নাম্বারটি দেওয়া আছে, প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে কোনো কিছু না বুঝলে। দেখো আমরা হচ্ছে এখন মোট আয় রেখা অঙ্কন করব। কোন আয় রেখা? মোট আয় রেখা অঙ্কন করব। দেখো আমরা সবসময় বলেছি যেটা আঁকতে বলবে লম্ব অক্ষে, যেটা দেওয়া থাকবে ভূমি অক্ষে, আঁকতে বললে লম্ব অক্ষে, দেওয়া থাকলে ভূমি অক্ষে। তাহলে দেওয়া আছে কি, দেখো বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে, কি দেওয়া আছে, বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে। তাহলে বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে 1 2 3 4, এরপর হচ্ছে 5। অন্যদিকে মোট আয় হচ্ছে 100 200 300 400 500। তাহলে দেখো বিক্রয়ের পরিমাণ যখন 1 তখন মোট আয় 100, যা আয় বিন্দুতে সেট করে। আবার বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে 2 হলে মোট আয় বৃদ্ধি পেয়ে 200 হয়, যা বি বিন্দুতে সেট করে। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে 3 হলে মোট আয় বৃদ্ধি পেয়ে 300 হয়, যা সি বিন্দুতে সেট করে। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে 4 হলে মোট আয় বৃদ্ধি পেয়ে 400 হয়, যা ডি বিন্দুতে সেট করে। বিক্রয়ের পরিমাণ বৃদ্ধি পেয়ে 5 হলে মোট আয় বৃদ্ধি পেয়ে 500 হয়, যা এই বিন্দুতে সেট করে। এখন এ কমা বি কমা সি কমা ডি এবং ই যোগ করি, যা একটি মোট আয় রেখা। আমি চিত্র অঙ্কন করলাম, চিত্র অঙ্কন করতে করতে ব্যাখ্যাটাও একসাথে দিয়ে দিলাম। আশা করি তোমরা সহজে সেই ব্যাখ্যাও বুঝতে পেরেছো এবং পরীক্ষায় সেটা অ্যান্সারও করতে পারবা। এতে কোনো কনফিউশন নেই এবং কোনো কনফিউশন ইনশাল্লাহ থাকবে না যদি একটু বুঝে বুঝে ব্যাখ্যা সহকারে তুমি পড়তে পারো। আচ্ছা এরপর আমরা দেখব সেটা হচ্ছে গড় আয় এবং প্রান্তিক আয় রেখা অঙ্কন। গড় আয় এবং প্রান্তিক আয় একসাথে, গড় আয় এবং কি প্রান্তিক আয় দুইটাই আমি একসাথে দিয়ে দিচ্ছি, কারণ একটা আগলে যেহেতু দুইটাই সমান তাহলে একটা আগলে দুইটা হয়ে যাবে। দেখো যেটা দেওয়া আছে সেটা ভূমি অক্ষে, তাহলে বিক্রয়ের পরিমাণ কোথায়, ভূমি অক্ষে। আবার উপরে লম্বকে দেখো আমাদের সবগুলো 100, তাহলে আমার শুধু মান লাগবে শুধু 100। আর এদিকে হচ্ছে কি গড় আয় এবং প্রান্তিক আয়। দেখো যখন 1 তখন 100, যখন 2 তখন 100, যখন 3 তখন 100, যখন 4 তখন 100, যখন 5 তখন 100। সবগুলো যোগ করে এই বিন্দুগুলো পাবো না, এই বিন্দুগুলো পেলে তখন আমি বলতে পারবো এ আর সমান কি হয়, এম আর হয়। এ আর সমান কি হয়, এম আর হয়। তার মানে এটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হয়। এটা কি হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। ব্যাখ্যা সহ তুমি দিবা, আশা করি তুমি একদম সহজে পারবা। তার মানে পূর্ণ প্রয়োজনমূলক বাজারে টি আর রেখা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী, এই যে একটু আগে আঁকছিলাম না, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী মানে যুগান রেখার মতো হয়। কারণ কোন রেখার মতো হয়, যুগান রেখার মতো হয়। অন্যদিকে এ আর এবং এম আর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয়। এ আর এবং এম আর রেখা কি হয়, ভূমি অক্ষের সমান্তরাল হয়। তার মানে এটা হচ্ছে বাম থেকে ডানে ঊর্ধ্বগামী টি আর রেখা, আর এ আর এবং এম আর রেখা হচ্ছে ভূমি অক্ষের কি হয়, সমান্তরাল হয়। এখন অনুধাবনমূলক প্রশ্নে আসবে কেন হয়, কেন হয় এটা আমি পারি না, কেন হয় এটা আমি পারি না, এটা তোমার দায়িত্ব। তোমার এখানে হাহা দিলাম আর কি, যে তুমি যদি না পারো তোমাকে হাহা দিব আমি, তাহলে আশা করি পারবা ইনশাল্লাহ। সেই বিশ্বাস তোমার প্রতি আমার আছে। একটু ভালো করে বুঝে বুঝে করিও, যদি না পারো তাহলে সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবা। আচ্ছা এখন আমরা বলেছিলাম একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এখন আমরা দেখবো হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে দেখো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, তাহলে একটু প্রথমে আমরা ডেফিনেশনটা দেখি। দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিপরীত হলো অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বাজার প্রতিযোগিতা কি নয়, পূর্ণাঙ্গ নয়। তাহলে আমরা একটু সহজ ডেফিনেশন দেখি, যে বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কখনো কম কখনো বেশি থাকে এবং ক্রেতা বিক্রেতা একটি অসম জাতীয়, আগে ছিল সম, এখন হচ্ছে অসম জাতীয় দ্রব্য বা আংশিক প্রতিযোগিতা বা অসম প্রতিযোগিতার ভিত্তিতে দ্রব্য সামগ্রী ক্রয় বিক্রয় করে, তাকে বলা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তার মানে যে বাজারে ক্রেতা বিক্রেতার সংখ্যা কখনো কম কখনো বেশি থাকে, ক্রেতা বিক্রেতা একটি অসম জাতীয় দ্রব্য আংশিক প্রতিযোগিতা বা অসম প্রতিযোগিতার ভিত্তিতে ক্রয় বিক্রয় করে, তাকে বলা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আশা করি তুমি বিষয়টা বুঝতে পারবা সহজে এবং মনেও রাখতে পারবা। দেখো আমরা উৎপাদন আয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও 3 ধরনের, আবার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারও 3 ধরনের। এটা হচ্ছে মোট আয় টোটাল রেভিনিউ, গড় আয় অ্যাভারেজ রেভিনিউ, প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ। এগুলো কিন্তু তুমি সহজে মনে রাখতে পারবা। আচ্ছা এখন একটু দেখবো আমরা হচ্ছে একটা তালিকা দেখব। দেখো আমরা জানি হচ্ছে এক্ষেত্রে দেখো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দাম সবসময় কি থাকে, স্থির থাকে। আবার অন্যদিকে এখানে হচ্ছে দেখো, এখানে হচ্ছে দামের পরিমাণটা ধীরে ধীরে হ্রাস পায়। দামের পরিমাণটা কি পায়, ধীরে ধীরে হ্রাস পায়। এটা কিন্তু বিক্রয়ের পরিমাণ, এটা হচ্ছে দামের পরিমাণটা ধীরে ধীরে কি পাবে,
হ্রাস পাবে, দামের পরিমাণ ধীরে ধীরে কী পাবে, হ্রাস পাবে। মনে করো দাম ছিল প্রথমে 100, এরপর হচ্ছে 90, এরপরে হবে 80, এরপরে 70, এরপরে 60, এরপরে হচ্ছে 50, এরপরে হবে 40। একটু পরে কেন দাম ধীরে ধীরে হ্রাস পায় সেটার ব্যাখ্যাটা দিই আমি। দেখো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে ধরে নাও বিক্রেতা একজন, বিক্রেতা কয়জন, একজন। বিক্রেতা যদি একজন হয়, উনি যদি দাম বৃদ্ধি করে বিক্রি করে, দাম বিক্রি করে, মনে করো বাজারে কলম বিক্রেতা একজন, তো উনি তো চাইলে দাম বেশি দিয়ে বিক্রি করতে পারে, আবার কম দিয়েও বিক্রি করতে পারে, এটা ওনার ইচ্ছা। এখন উনি যদি দাম বেশি দিয়ে বিক্রি করে, তখন কিন্তু ভোক্তা এই কলম আর ক্রয় করতে চাইবে না, নিরুৎসাহিত হবে। তখন ওনারা চাইবে এটার বিকল্প কি ব্যবহার করা যেতে পারে, অন্য কোনো দ্রব্য ব্যবহার করা যেতে পারে কিনা সেটা চিন্তা করবে। এখন বিক্রেতা যদি একটু কৌশলী হয়, যে দামের পরিমাণ একটু কমিয়ে বিক্রয়ের পরিমাণ অধিক বাড়িয়ে অধিক মুনাফা অর্জন করব, তুমি দেখবা মুদির দোকানদাররা অনেকেই থাকে, এর মধ্যে প্রত্যেকে চাল বিক্রি করে 70 টাকা দিয়ে, একজনের চাল বিক্রি করবে 69 টাকা 80 পয়সা, 20 পয়সা কম নেই। পরে দেখা যায় ওর চাল সবার আগে কি হয়ে যায়, বিক্রি হয়ে যায়। তার মানে বিক্রেতা যখন একটু সচেতন হবে, দাম কি করবে, একটু কমিয়ে দিবে, তখন অধিক পরিমাণ বিক্রয়ের পরিমাণ বাড়ানো যাবে। সেই জন্য দামের পরিমাণটা কি করবে, আস্তে আস্তে কমিয়ে দিবে। আর দাম কমালে বিক্রয়ের পরিমাণ বাড়বে। দেখো, সেই জন্য প্রথমে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, 5, 6, 7 বিক্রয়ের পরিমাণ বাড়ছে। এরপর আমরা দেখো এখানে আমরা কি নির্ণয় করলাম, আমরা মোট আয় নির্ণয় করলাম, মোট আয় নির্ণয় করলাম, মোট আয় নির্ণয় করলাম। এগুলো কিন্তু তোমরা নিজেরা পারবা। এগুলো কেমনে বের করছি দেখো, প্রথমে দেখো 100 সাথে 100 গুণ করলে 100, 90 সাথে 2 গুণ করলে 180, আবার 80 সাথে 3 গুণ করলে 3 আর 24, 240, আবার 4 সাথে 7 গুণ করলে 280, 300, এরপর হচ্ছে তাও 300, এরপর হচ্ছে এটা গুণ করলে কত হয়, 280 হয়। এবং একই রকমভাবে গড় আয় পারবা না, মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ, মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দিয়ে ভাগ। তার মানে এইভাবে আসবে, ধীরে ধীরে গড় আয় হ্রাস পাবে, ধীরে ধীরে কীভাবে গড় আয় হ্রাস পাবে। একই রকম প্রান্তিক আয় পারবা, প্রান্তিক আয় পারবা, টেকনিক দিয়েছিলাম না একটু আগে, টেকনিক কি দিয়েছিলাম, বিক্রয়ের পরিমাণ যখন এক এক করে বৃদ্ধি পাবে, এক এক করে বৃদ্ধি পাবে, এক এক করে বৃদ্ধি পাবে, তখন মোট আয় প্রথমে যা তা, মোট আয় যা প্রান্তিক আয়ও তা, মোট আয় যা প্রান্তিক আয়ও তা। এরপরে পরেরটা বিয়োগ আগেরটা, 80 থেকে 100 বিয়োগ করলে 80, মানে 180 থেকে 100 বিয়োগ করলে 80, 240 থেকে বিয়োগ করলে 60, এরপরে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে এরপরে 40, এভাবে করে প্রত্যেকটা বের করবে। এখন বের করার পরে তোমাকে আঁকতে হবে, দেখো প্রথমে হচ্ছে মোট আয়ের চিত্র আঁকতে হবে, মোট আয়ের চিত্র আঁকতে হবে ব্যাখ্যা সহকারে, গড় আয়ের চিত্র আঁকতে হবে ব্যাখ্যা সহকারে, এরপর হচ্ছে দেখো প্রান্তিক আয়ের চিত্র আঁকতে হবে ব্যাখ্যা সহকারে। এই 3টা চিত্র তোমাকে আঁকতে হবে ব্যাখ্যা সহকারে, এই 3টা চিত্র আঁকতে হবে কি সহকারে, ব্যাখ্যা সহকারে। যদি আঁকতে পারো আমি তোমাকে অনেক অনেক শুভকামনা জানাবো। তাহলে এঁকে ফেলো সবাই, দ্রুত দ্রুত এঁকে ফেলো। আঁকার পরে আমার মতো হচ্ছে কিনা যদি দেখি, যে তাহলে বলবো যে আমি তোমার অ্যান্সার সঠিক হয়েছে। কারণ যেটা আঁকতে বলবে লম্বককে, যেটা দেওয়া থাকবে ভূমিয়কে দেওয়া আছে বিক্রয়ের পরিমাণ ভূমিয়কে, আর লম্বককে দিবে হচ্ছে মোট আয়, গড় আয়, প্রান্তিক আয়, দিয়ে আলাদা আলাদা 3টা চিত্র অঙ্কন করো। দেখি তোমার চিত্রের সাথে আমার কথার মিল আছে কিনা একটু দেখি, আমার সাথে মিলছে কিনা একটু দেখি। তো সবাই চলো চলো একটু দেখি এক নজরে। দেখো মোট আয় হচ্ছে এভাবে যাবে, বাম থেকে ডানে প্রথমে ঊর্ধ্বগামী হবে, এরপর আস্তে করে নিচে নেমে যাবে, ঊর্ধ্বগামী হয়ে এরপরে নিচে নেমে যাবে। এটাই হচ্ছে টিআর রেখার আকৃতি। মিলছে কিনা দেখো, যদি মিলে থাকে চলো এখন গড় আয় রেখার আকৃতি দেখো। গড় আয় রেখার আকৃতি হচ্ছে হাতের বাম থেকে ডানে আস্তে আস্তে নেমে যাচ্ছে, তাহলে বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী, বাম থেকে ডানে নিম্নগামী, এটা হচ্ছে গড় আয় রেখা। আচ্ছা এরপরে দেখবো হচ্ছে আমরা দেখবো প্রান্তিক আয় দেখো, বাম থেকে ডানে একেবারে নিম্নগামী, ওই যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির মতো, বাম থেকে ডানে নিম্নগামী একদম নিচে নেমে যাচ্ছে, -20 এটা একদম সবার নিচে আসছে, সেই জন্য হচ্ছে একদম নিচে নেমে গেছে। উৎপাদন ব্যয়, তোমরা জানো যে এই অধ্যায়টা 3টা পার্টের সমন্বয়ে গঠিত। প্রথমটা ছিল উৎপাদন, এরপর আমরা পড়েছি উৎপাদন আয়, আর আজকে পড়ছি হচ্ছে উৎপাদন ব্যয়। এই 3টা পার্টের সমষ্টি হচ্ছে এই 3য় অধ্যায়। আচ্ছা আমরা একটু প্রথমে যদি একটু দেখি, দেখো দীর্ঘকালীন, আমরা যদি এগুলো উৎপাদন ব্যয় 2 ধরনের হয়, এটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয়, এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় কয় ধরনের হয়, এটা হচ্ছে দীর্ঘকালীন হয়, এটা হচ্ছে স্বল্পকালীন হয়। দীর্ঘকালীন উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়, স্বল্পকালীন বলতে কি বোঝায় একটু দেখো। একটা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন ব্যয় বলতে যেখানে পরিবর্তনশীল ব্যয় থাকে এবং পরিবর্তনশীল ব্যয়কে বিবেচনা করা হয়। আবার স্বল্পকালীন বলতে যেখানে স্থির ব্যয় এবং হচ্ছে পরিবর্তনশীল উভয় ব্যয় থাকে, সেটা হচ্ছে কোনটা, স্বল্পকালীন। আচ্ছা এটা মনে হয় একটু কঠিন হয়ে যাচ্ছে, আমি একটু সহজ করি। স্থির ব্যয়কে আগে, পরিবর্তনশীল ব্যয়কে একটু বুঝাই। মনে করো আমি এখানে একটু লিখলাম, একটা হচ্ছে স্থির ব্যয় সমান হচ্ছে একটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়।
একটু মনোযোগ দিয়ে বুঝলে মনে রাখাটাও সহজ হবে। দেখো, মনে করো সামনে ঈদের দিন আসছে। তুমি ঈদের দিনে তোমরা দেখবা হচ্ছে তোমাদের যে বাসা, এই বাসা হচ্ছে তোমাদের বাসা হচ্ছে প্রায় 15,000 টাকা মনে করো বাসা ভাড়া, এবং খাওয়া দাওয়ার খরচ মিলায় আরও দিলাম হচ্ছে 15,000 টাকা। তার মানে তোমাদের প্রায় 30,000 টাকা খরচ হয়। এখন একটু তুমি বলো তো, রমজান মাসে তোমরা বাসায় থাকবা না, একদম একদিনও বাসায় থাকছো না, বা 10 দিন থাকবা না, বা 15 দিন থাকবা না, কিন্তু তোমার বাসা ভাড়া 15,000 দিতে হবে, নাকি বাড়িওয়ালা একটু আদর করে বলবে যে আপনি তো কম ছিলেন এ মাসে, একটু বাসা ভাড়া কমাই দিয়েন, এরকম বলবে, নাকি এটা দিতে হবে? কারণ এটা হচ্ছে ফিক্সড, এটা হচ্ছে স্থির, বাসা ভাড়া তোমাকে দিতেই হবে, থাকো না থাকো তোমাকে অবশ্যই দিতে হবে। তার মানে এটা হচ্ছে স্থির ব্যয়। তাহলে স্থির ব্যয় হচ্ছে তুমি থাকো আর না থাকো যেই ব্যয় তোমাকে বহন করতে হয় তাকে কি বলা হয়? স্থির ব্যয় বলা হয়। এখন উৎপাদন প্রতিষ্ঠানে স্থির ব্যয় কোনগুলো একটু দেখো। উৎপাদন করুক বা না করুক, উৎপাদন চলুক বা না চলুক, উৎপাদন করা হোক বা না হোক, যেই ব্যয় বহন করতে হয় তাকে বলা হচ্ছে স্থির ব্যয়, যেটাকে বলা হচ্ছে ফিক্সড কস্ট। কি বলা হয়? ফিক্সড কস্ট। তার মানে সংক্ষিপ্ত আকারে বলা হয় এফসি। তার মানে এফসি মানে হচ্ছে স্থির ব্যয়। এফসি মানে কি? স্থির ব্যয়। আবার অন্যদিকে পরিবর্তনশীল ব্যয়, দেখো এই যে তোমরা যদি বাসায় না থাকো রমজান মাসে, তাহলে বাসা ভাড়ার খরচটা, এই যে খাওয়া দাওয়ার খরচ আর কি হবে? হবে না? হ্যাঁ হবে, তুমি গ্রামে গেলে গ্রামে হবে, কিন্তু শহরে তার হচ্ছে না। তার মানে শহরে কোনো বাসার মধ্যে কোনো মেহমান আসবে না, কেউ আসবে না, খাবার দাবার নাই। তার মানে এটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। তার মানে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে উৎপাদন করলে থাকবে, উৎপাদন না করলে থাকবে না। তাহলে উৎপাদনের পরিমাণ বাড়লে পরিবর্তনশীল ব্যয় বাড়বে, উৎপাদন ব্যয় কমে গেলে পরিবর্তনশীল ব্যয় কমে যাবে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? আর তোমার হচ্ছে যেটা সময়ের সাথে, উৎপাদনের সাথে যেটা সম্পৃক্ত, উৎপাদনের উপর যেটা নির্ভর করে, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। এখন স্বল্পকালীন স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় উভয় বিবেচনা করা হয়, তাকে বলা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন। আবার দীর্ঘকালীন উৎপাদন, যেখানে শুধুমাত্র পরিবর্তনশীল ব্যয়কে বিবেচনা করা হয়। আশা করছি তোমরা এই বিষয়টা সহজে বুঝতে পেরেছো। এখন আমরা যাব হচ্ছে এটার আরো একদম ভিতরে বিস্তারিত আলোচনাতে। সো আমরা শুরু করি। দেখো, উৎপাদন ব্যয়কে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে আচ্ছা, এটা এক্ষেত্রে একটু তোমাদেরকে আমি একটু বলি। তোমরা জানবা, আমার হাতের লেখা একটা বই, যে এই যে আমি একটু দেখাই তোমাদেরকে, এই বইটা, এটা আমারই লেখা বই, এবং এই বইয়ের মধ্যে আমি তোমাদের জন্য কিছু বিষয় একদম সহজ করে দিয়েছি। দেখো, একদম সহজ করে সূত্রগুলো আলোচনা করেছি। দেখো, এই প্রথম 3 পেজের মধ্যে একটু তোমাদেরকে দেখাই। এই প্রথম 3 পেজের মধ্যে এখানে কিন্তু আমি তোমাদের জন্য একদম উৎপাদন ব্যয়ের যা যা লাগবে মূল মন্ত্রগুলো ধরে দিলাম, একটু ভালো করে পড়লে হবে। একটু ভালো করে পড়লে তোমার জন্য একদম কাজে আসবে অসাধারণভাবে। আচ্ছা দেখো, উৎপাদন ব্যয়কে আমরা 3টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোট ব্যয়, যেটাকে বলা হয় টোটাল কস্ট, তার মানে সংক্ষিপ্ত করে আমি বলতে পারি টিসি। আবার গড় ব্যয়, এইটা হচ্ছে অ্যাভারেজ কস্ট, তার মানে সংক্ষিপ্ত করে আমি বলতে পারি এসি। আবার প্রান্তিক ব্যয়, মার্জিনাল কস্ট, যেটাকে আমি বলতে পারি এমসি, তার মানে টিসি এসি এমসি, টিসি এসি এমসি, টিসি এসি এমসি, টিসি এসি এমসি, টিসি এমসি, টিসি এসি এমসি। তাহলে টিসি হচ্ছে মোট ব্যয়, গড় ব্যয় হচ্ছে এসি, আর এমসি হচ্ছে প্রান্তিক ব্যয়। আমাকে জানতে হবে এই 3টা রেখা এবং এগুলোর বিস্তারিত আলোচনা। এগুলো জানলেই এর বাইরে তোমার আর কোনো কিছু জানা লাগবে না। সো আমরা এরপর বিস্তারিত এগুলোর আলোচনাতে শুরু করি, কারণ এগুলোর উপর ভিত্তি করে তোমার পুরো আলোচনা সম্পৃক্ত। আচ্ছা আসো, তাহলে আমরা একটু শুরু করি। প্রথম কাজ যেটা, প্রথম যে কাজ আমাদের, সেটা হচ্ছে আমরা একটা তালিকা তৈরি করলাম, একদম বুঝে জাস্ট একটু মনোযোগ দিয়ে বুঝলে দেখবা একদম তোমার কাছে সহজ মনে হবে। দেখো, উৎপাদনের পরিমাণ, এই প্রথমে হচ্ছে 0, এরপর হচ্ছে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, উৎপাদন ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ। প্রথমে উৎপাদন করেই নেই। এখন দেখো, তুমি বলো উৎপাদন যখন 0, তখন ওই যে মনে আছে বাসা ভাড়া 15,000 টাকা তোমাকে দিতে হবে, মানে বাসায় থাকো না থেকে দিতে হবে। তার মানে উৎপাদনের জন্য আমার স্থির খরচ হচ্ছে 15। এরপর উৎপাদন যখন 1, তখন স্থির ব্যয় কত? 10। যখন 2, তখন কত? 10। যখন 3, তখন কত? 10। যখন 4, তখন কত? 10। যখন 5, তখন কত? 10। তার মানে স্থির ব্যয় সবসময় স্থির, স্থির ব্যয় সবসময় স্থির, স্থির ব্যয় সবসময় কি? স্থির। অন্যদিকে পরিবর্তনশীল ব্যয়, যেটাকে বলা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট। দেখো, যখন উৎপাদন করবা না, যখন বাসায় থাকবা না, তার মানে খাবার দাবারের খরচ নেই, তার মানে তখন হচ্ছে কত? 0। এবং উৎপাদনের পরিমাণ বাড়লে তখন পরিবর্তনশীলের
পরিবর্তনশীল ব্যয়ের পরিমাণও ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এই যে প্রথমে 10, এগুলো কাল্পনিক মান, এরপরে 18, এরপরে মনে করো 25, এরপরে 28, এরপরে কত দিলাম 35। এখন স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয়, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যোগ করে দিলে, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যোগ করে দিলে, স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় যোগ করে দিলে তুমি পাবা হচ্ছে মোট ব্যয়। তুমি কি পাবা? মোট ব্যয় পাবা। তাহলে মোট ব্যয় দেখো, 10 এবং 0 যোগ করলে 10, 10 এবং 10 যোগ করলে 20, 10 এবং 18 যোগ করলে 28, 10 এবং 25 যোগ করলে 35, 10 এবং 28 যোগ করলে 38, 10 এবং 35 যোগ করলে 45। তার মানে এই সবগুলো তোমার কোন ব্যয়? মোট ব্যয়। আরো মজা দেখো, আরো মজা কি দেখো, স্থির ব্যয়কে মানে টিএফসি কে উৎপাদনের পরিমাণ কিউ দিয়ে ভাগ করলে তখন তুমি পাবা হচ্ছে এএফসি, তার মানে অ্যাভারেজ ফিক্সড কস্ট। তার মানে দেখো, টিএফসি কে কিউ দিয়ে ভাগ করলে এএফসি, টিএফসি কে কিউ দিয়ে ভাগ করলে এএফসি। আবার একই রকম সূত্র দেখো, টিভিসি, তার মানে টিভিসি কে যদি কিউ দিয়ে ভাগ করো তার মানে তুমি পাবা এভিসি, তার মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আবার একই রকম ভাবে টিসি কে দেখো, টিসি কে যদি কিউ দিয়ে মানে উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করো তাহলে তুমি পাবা হচ্ছে এসি, যেটার নাম হচ্ছে অ্যাভারেজ কস্ট। তার মানে সূত্রটা একেবারে সহজ হয়ে গেল না? দেখো, টিএফসি কে কিউ দিয়ে ভাগ করলে এএফসি, টিএফসি কে কিউ দিয়ে ভাগ করলে এএফসি, আবার টিভিসি কে কিউ দিয়ে ভাগ করলে এভিসি, টিভিসি কে কিউ দিয়ে ভাগ করলে এভিসি, আবার টিসি কে কিউ দিয়ে ভাগ করলে এসি। সবগুলা সূত্র একই সূত্রে গাঁথা, কঠিন কিছুই না, জাস্ট একটু বুঝে বুঝে পড়লে মনে রাখাটা অনেক সহজ। এখন আমরা চিত্র অঙ্কন করব। চিত্র কি অঙ্কন করবো একটু দেখি আমরা। প্রথমে দেখো, আমরা মোট স্থির ব্যয়ের চিত্র অঙ্কন করব, আমরা পরিবর্তন ব্যয়ের চিত্র অঙ্কন করব, আবার হচ্ছে মোট ব্যয়ের চিত্র অঙ্কন করব। চলো আমরা চিত্র অঙ্কন করি। চিত্র অঙ্কনের বেলায় চিত্রটা কেমন হয় সেই বিষয়টা তোমাদেরকে দেখাই, যাতে তোমরা এই বিষয়ে পরিপূর্ণ একটা গাইডলাইন পাও এখান থেকে। আচ্ছা, বাকিগুলো এখানে তোমাদের বাকি যে বিষয়গুলো আছে সেগুলো সহ একটু তোমাদেরকে আমি আলোচনা করে দিব যাতে সহজে মনে রাখতে পারো। দেখো, আমি কিন্তু একটু আগে সবগুলো দেখালাম। দেখো, এখন আমরা আলোচনা করতেছি। দেখো, উৎপাদনের পরিমাণ হচ্ছে প্রথমে কত? 0, এরপরে 1, এরপরে 2, এরপরে 3, এরপরে 4, এরপরে 5, এভাবে না? এখন দেখো, উৎপাদনের পরিমাণ যখন 0 তখন স্থির ব্যয় কত? 10, যখন 1 তখনও 10, এই দেখো তখনও 10, যখন 2 তখনও 10, যখন 3 তখনও 10, যখন 4 তখনও 10, যখন 5 তখনও 10। তার মানে এটা হচ্ছে টিএফসি, তার মানে মোট স্থির ব্যয়। মোট স্থির ব্যয় সব সময় ভূমি অক্ষের সমান্তরাল হয়। ওই যে মনে আছে, এআর এবং এমআর রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় পুনঃপ্রযোজ্যমূলক বাজারে, এরকম ভূমি অক্ষের কি হয়? সমান্তরাল হয়। আচ্ছা, এরপর আমরা আঁকবো হচ্ছে তোমার হচ্ছে টিভিসি রেখা। দেখো, উৎপাদনের পরিমাণ যখন 0 তখন পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 0, এরপরে যখন 1 তখন বৃদ্ধি পায়, যখন 2 তখন আরও বৃদ্ধি পায়, যখন 3 তখন আরও বৃদ্ধি পায় এইখানে, যখন 4 তখন বৃদ্ধি পেয়ে এখানে আসে, যখন 5 তখন বৃদ্ধি পেয়ে এখানে আসে। তার মানে এটা আস্তে আস্তে এইভাবে ঊর্ধ্বগামী হয়, এইভাবে। এটা হচ্ছে টিভিসি। এখন আসো টিসিতে। দেখো, এখানে একটা এস দেওয়া আছে, এস মানে হচ্ছে স্বল্পকালীন, মানে শর্ট রান। ভয় পেও না, এটা হচ্ছে স্বল্পকালীন, কারণ স্বল্পকালীনের মধ্যে স্থির এবং পরিবর্তনশীল উভয়টাই থাকে, সেই জন্য। আচ্ছা দেখো, যখন 0 তখন হচ্ছে মোট ব্যয় 10, এরপরে যখন 1 তখন হচ্ছে এখানে, যখন 2 তখন হচ্ছে এটা বৃদ্ধি পেয়ে আরও উপরে, যখন 3 তখন এখানে, যখন 4 তখন হচ্ছে এই জায়গায়, যখন 5 তখন হচ্ছে দেখো এইখানে। তার মানে এই সবগুলো বিন্দু যোগ করলে এটাই হচ্ছে টিসি রেখা। এখন পরীক্ষায় আমি তো রেখা অঙ্কন করলাম, আর কি আমার ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? তোমাকে ব্যাখ্যা সহকারে লিখতে হবে, রেখা অঙ্কন করে ব্যাখ্যা সহকারে পরিপূর্ণ অ্যান্সার করতে হবে। আশা করি তোমরা সবাই পারবা, যদি না পারো তাহলে আমাকে বলো। এটা কিন্তু আর কঠিন না, থাকলো না, একদম সহজ করে দিলাম আমি। যে জিনিসটা কিভাবে হবে সেই বিষয়টা তোমাদের সামনেও তুলে ধরলাম। আচ্ছা, এটা যদি শেষ হয়ে যায় আমরা যাব হচ্ছে এর পরের আলোচনাতে। এরপরে হচ্ছে একটু খেয়াল করে দেখবা, সেটা হচ্ছে দীর্ঘকালীন মোট ব্যয়। আচ্ছা, দীর্ঘকালীন এটা তোমরা পারবা। দীর্ঘকালীন মোট ব্যয়ের মধ্যে দেখো, দীর্ঘকালীন মোট ব্যয়ের মধ্যে একটু খেয়াল করে দেখো, দীর্ঘকালে কি দেওয়া আছে? মোট ব্যয়টা, আর কিছু না, মোট ব্যয়। আমরা জানি মোট ব্যয় বলতে শুধুমাত্র ওখানে পরিবর্তনশীল ব্যয়কে বিবেচনা করা হয়, অন্য কোনো ব্যয় থাকে না, শুধু পরিবর্তনশীল ব্যয়। যেটাই পরিবর্তনশীল ব্যয় সেটাই মোট ব্যয়, যেটাই পরিবর্তনশীল ব্যয় সেটাই মোট ব্যয়। কোন কালীনে? দীর্ঘকালীনে। কারণ একটু আমরা দেখছিলাম, আমরা মনে আছে দীর্ঘকালীনের মধ্যে এই যে প্রথমে একটু দেখাই, তাহলে বলে গেলে দেখাচ্ছি। একদম প্রথমে
এই তো এখানে 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 দেখো, এই তো দীর্ঘকালীন হচ্ছে শুধুমাত্র পরিবর্তনশীল, আর স্বল্পকালীন হচ্ছে স্থির এবং পরিবর্তনশীল। এই দুটো যোগ করলে তুমি হচ্ছে মোট ব্যয় পাবা কোথায়? স্বল্পকালীনে। আর দীর্ঘকালীনে পরিবর্তনশীল ব্যয় যেটা, সেটাই হচ্ছে কি ব্যয়? মোট ব্যয়। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এখন রেখার বেলা যেটা তোমাকে বুঝতে হবে, রেখার বেলা তোমাকে যেটা বুঝতে হবে, এটাই হচ্ছে আসল কথা, এটাই হচ্ছে আসল কথা। দেখো এখানে কিন্তু মানগুলো দেওয়া আছে, পরীক্ষার প্রশ্নে মানগুলো দেওয়া থাকবে। দেখো এটা হচ্ছে কিউ দেওয়া আছে এদিকে, আর এই দেখো এটা হচ্ছে কিউ দেওয়া আছে, কিউর মান হচ্ছে 0 1 2 3 4 5। অন্যদিকে সি মানে হচ্ছে টোটাল কস্টের মানগুলো দেওয়া আছে। এখন জাস্ট শুধু সম্পর্ক করে দেওয়া পারবা না, এই দেখো জাস্ট শুধু সম্পর্ক করে দেওয়া পারবা কি না? এই সবগুলো দিলে রেখাটা এই আকৃতির ধারণ করবে, এই সবগুলো বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, রেখার আকৃতিটা কি আসবে? এটা আসবে। কিন্তু এটা এল মানে হচ্ছে লং রান, এল মানে কি? লং রান, তার মানে হচ্ছে দীর্ঘকালীন। লং রান মানে কি? দীর্ঘকালীন। আশা করি সহজেই এই বিষয়গুলো মনে রেখে তুমি একটা গুছানো প্রস্তুতি নিতে পারবা, এবং এটা নিয়ে তোমার কোনো কনফিউশন থাকবে না, দুশ্চিন্তা উৎকণ্ঠা থাকবে না। সো ইনশাল্লাহ তোমরা অনেক ভালো করতে পারবা। তোমাদের জন্য অনেক দোয়া এবং শুভকামনা থাকবে। এগুলো কিন্তু একদম সিম্পল বিষয়। সর্বশেষ আমাদের আর দুই একটা রেখা আমাদের শিখতে হবে, এগুলো শিখলে আর লাগবে না। দেখো আমরা একটু আগে, মনে আছে তোমার কি মনে পড়ে? কাকে কাকে মনে পড়ে? মনে আছে? একটা হচ্ছে বলেছিলাম হচ্ছে, দেখো কি বলেছিলাম, একটু আমি এখানে একটু ধীরে ধীরে করাই। মনে করো এএফসি সমান হচ্ছে উপরে থাকবে টিএফসি, নিচে হচ্ছে কিউ। টিএফসি কিউ দিয়ে ভাগ করলে এএফসি। 2 নাম্বার হচ্ছে এবিসি, উপরে থাকবে হচ্ছে টিবিসি, নিচে থাকবে কিউ। আর 3 নাম্বার কি মনে আছে? 3 নাম্বার হচ্ছে টোটাল, এটা হচ্ছে কি? 3 নাম্বার হচ্ছে দেখো এসি সমান হচ্ছে টিসি ডিভাইডেড বাই কিউ। মনে আছে এই 3টা সূত্র? এখন এই 3টার আবার রেখা আছে, এই 3টার কি আছে? রেখা আছে। এই রেখাগুলো একটু আঁকতে হবে। দেখো আমরা জানি হচ্ছে এএফসি মানে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, উৎপাদন যখন বাড়ে এটা প্রথমে সর্বোচ্চ থাকে, মানে একদম সর্বোচ্চ থাকে এখানে। এই যে মনে করো এখানে উৎপাদন হচ্ছে 1, আর এদিকে এটা হচ্ছে মনে করো 10, এটা কত দিলাম? 10। এবং উৎপাদন যখন বৃদ্ধি পায় এটা আস্তে 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 কমে যায়। তবে কখনো শূন্য হয় না। শূন্য হলে তো এখানে চলে আসবে, কখনো শূন্য হয় না। এটা আস্তে আস্তে, মানে প্রথমে সর্বোচ্চ থাকে, এরপরে উৎপাদন যখন বাড়ে ধীরে ধীরে আস্তে আস্তে কমে যায়। সেই জন্য এইটা রেখার আকৃতিটা এই আকৃতি ধারণ করে। এই যে এখন যে আকৃতি আমি বলতেছি, আমি যেভাবে হাতে দেখাচ্ছি, এই আকৃতিকে বলা হচ্ছে, এখানে আমি লিখে দিচ্ছি, এটাকে বলা হয় সমপরাবৃত্তাকার। ওই যে যারা মারামারি করে এরা মাঝে মধ্যে বলে যে তুরে আয় হেট্টুম দে, একদম বরাবর সমপরাবৃত্তাকার আকারে। তার মানে হচ্ছে সেটা হচ্ছে একদম দায়ের মতন, এটা যে তোমার আমি খাটবো কিসের মতো করে? সমপরা বৃত্তাকারের মতো করে। তার মানে এটা হচ্ছে একেবারে এই আকৃতি ধারণ করবে, মানে তুমি মানগুলো বের করে যদি করো তখন এই আকৃতি ধারণ করবে। আচ্ছা এরপর হচ্ছে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এটার রেখার আকৃতি হবে, দেখো প্রথমে একদম সর্বোচ্চ থাকবে, উপরে থাকবে উৎপাদনের প্রারম্ভিক স্তরে, এরপর আস্তে আস্তে কমে যাবে একদম একটা সময় গিয়ে সর্বনিম্ন কমে যাবে, মানে উৎপাদন যখন বাড়বে তখন সর্বনিম্ন কমে যাবে, এরপর আবার আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তখন এটা ইউ আকৃতির মতো দেখাবে। কার মতো? ইউ আকৃতির মতো। তার মানে এবিসি রেখা কার মতো দেখাবে? ইউ আকৃতির মতো দেখাবে। আচ্ছা এরপরে সর্বশেষ হচ্ছে এসি রেখার আকৃতি টিসি ডিভাইডেড বাই কিউ। মানগুলো তোমরা বের করে যদি করো তখন দেখবা হচ্ছে এসি রেখার আকৃতি প্রথমে উৎপাদনের শুরুতে সর্বোচ্চ থাকবে, এরপর আস্তে আস্তে কমবে, উৎপাদন বাড়লে আস্তে আস্তে কমবে। একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে উৎপাদন যখন থাকবে তখন একেবারে কমে যায়, এরপর আবার কি হয়? বৃদ্ধি পায়। তার মানে প্রথমে সর্বোচ্চ থাকে, এরপরে কমে, যখন সর্বনিম্ন কমে এরপর আবার বাড়ে। তাহলে প্রথমে সর্বোচ্চ, এরপরে কমে, এরপরে যখন সর্বনিম্ন হয় আবার বাড়ে। তার মানে এটা ইংলিশ লেটার ইউ আকৃতির হয় না, তার মানে এসি রেখা কি আকৃতির হয়? ইউ আকৃতির হয়। তারপরে এবিসি রেখাও কিন্তু ইউ আকৃতির হয়। এগুলোর ব্যাখ্যা পরিপূর্ণ করে তোমাকে হচ্ছে যে মানগুলো আমি দিয়েছি সেগুলোর উপর ভিত্তি করে তোমাকে ব্যাখ্যা সহ দিতে হবে, তখন কিন্তু পরিপূর্ণ অ্যান্সার আসবে, নাহলে কিন্তু পরিপূর্ণ অ্যান্সার হবে না। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এবং এরপরে সর্বশেষ আমরা যেটা দেখব সেটা হচ্ছে এসি এবং এমসি রেখা। এসি এবং কি রেখা? এমসি রেখা। এগুলো কিন্তু তোমরা বের করতে পারবা। এই এম মানে হচ্ছে প্রান্তিক, মনে আছে? এম মানে কি? এম মানে হচ্ছে মার্জিনাল। এম মানে কি? মার্জিনাল। মার্জিনাল মানে কি? প্রান্তিক। প্রান্তিক মানে কি? অতিরিক্ত। অতিরিক্ত মানে কি? অতিরিক্ত বাংলা কি? পরেরটা বিয়োগ আগেরটা। মনে আছে? এগুলো কিন্তু আমি ব্যাখ্যা করছি। পরেরটা বিয়োগ হচ্ছে আগেরটা।
পরেরটা বিয়োগ কি হবে আগেরটা। তাহলে মার্জিনাল মানে হচ্ছে প্রান্তিক, প্রান্তিক মানে অতিরিক্ত, অতিরিক্ত মানে হচ্ছে পরেরটা বিয়োগ আগেরটা। দেখো প্রথমে একটু আগে মনে আছে যে আমরা অ্যাসি রেখা আঁকছিলাম, প্রথমে অ্যাসি রেখা ছিল সর্বোচ্চ, এরপর আস্তে আস্তে কমার পর একটা নির্দিষ্ট কমার পরে আবার ধীরে ধীরে বাড়ে, এই ইউ আকৃতির হয়, এইটা হচ্ছে অ্যাসি রেখা। এটা কি রেখা? অ্যাসি রেখা। এখন এমসি রেখার আকৃতি দেখো, এমসি যখন কমে একই রকম, এমসি যখন কমে তখন কিন্তু অ্যাসির চেয়ে বেশি কমে, এমসি যখন কমে তখন অ্যাসির চেয়ে বেশি কমে, সেই জন্য ভিতরে থাকে। সে কোথায় থাকে? যে অ্যাসির ভিতরে থাকে, অ্যাসির ভিতরে। কারণ অ্যাসির ভিতরে কেন? অ্যাসি যখন যে হারে কমে কিন্তু এমসি তার চেয়ে বেশি হারে কমে, আবার একটা নির্দিষ্ট পরিমাণে কমার পরে যখন আবার এমসি বাড়ে তখন অ্যাসির তুলনায় বেশি বাড়ে, সেই জন্য এমসি অ্যাসির উপরে চলে আসে। দেখো দেখো তার একটা জিনিস খেয়াল করবা যে এমসি যখন কমে বেশি কমে, আবার এমসি যখন বাড়ে বেশি বাড়ে, এমসি যখন কমে সেজন্য বেশি কমে, আবার এমসি যখন বাড়ে বেশি বাড়ে, এমসি যখন কমে বেশি কমে, এমসি যখন বাড়ে বেশি বাড়ে। তার মানে এই বিষয়টা একটু আরেকবার বলি, তোমার কাছে এটা জটিল মনে হচ্ছে। দেখো এগুলো কিন্তু মান দিয়ে যদি একটু আমি করতে পারতাম তোমার জন্য সহজ হতো, যেহেতু মান দিয়ে করা হয়নি। আমার এগুলো কিছু ভিডিও আছে আমার যে মান দিয়ে করা আছে, ওই ভিডিওগুলো দেখিও। দেখো আমি প্রথমে বলেছিলাম অ্যাসি রেখার আকৃতি হচ্ছে ইউ আকৃতির, এটা দিলাম, এই ইউ আকৃতি দিলাম। এখন দেখো এরপর এমসি, এখন এমসি অ্যাসির তুলনায় বেশি কমে সেজন্য ভিতর দিয়ে আসবে, মানে অ্যাসির ভিতর দিয়ে আসবে। আবার একটা নির্দিষ্ট বিন্দুতে গিয়ে দুজনে কিন্তু সর্বনিম্ন হয়, দুজনে সেট করবে। এরপরে যখন বাড়ে তখন বেশি হারে বাড়ে, সেই জন্য অ্যাসির চেয়ে বেশি হারে বাড়ে। তাহলে যখন কমে বেশি কমে, আর যখন বাড়ে বেশি বাড়ে। আশা করি তোমরা এই বিষয়টা সহজে মনে রেখে সর্বোচ্চ ইনশাল্লাহ অ্যান্সার নিশ্চিত করতে পারবা, এবং এটাতে তোমাদের কোনো কি নেই, কনফিউশন থাকবে না। সো যেই কোনো বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে আমাকে একটু বলিও, তাহলে আমি এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরবো। আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে, দেখো সেটা হচ্ছে দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি। কোন কালীন? দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি, এগুলো নিয়ে আমাদের আরও কিছু ভিডিও আছে, আমি এখানে মান দিয়ে করাতে পারলে সবচেয়ে ভালো হতো। দেখো দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি, দেখো এখানে আমি প্রথমে অ্যাসি রেখা, দেখো দীর্ঘকালীন গড় ব্যয় রেখার আকৃতি হচ্ছে স্বল্পকালীন অনেকগুলো অ্যাসির সমষ্টি। মানে দীর্ঘকাল হচ্ছে স্বল্পকালের অনেকগুলো অ্যাসির সমষ্টি। মনে করো অ্যাসি আমরা জানি হচ্ছে ইউ আকৃতির মতো হয়, এটা হচ্ছে অ্যাসি 1, এখানে একটা বিন্দু, এরপর অ্যাসি আরেকটা অঙ্কন করলাম, এটা হচ্ছে অ্যাসি 2, এখানে আরেকটা বিন্দু, আবার এরপর আরেকটা অঙ্কন করলাম, এটা হচ্ছে আরেকটা বিন্দু। এখন সবগুলো বিন্দু একসাথে যোগ করে দিলে যেটা আসবে সেটা হচ্ছে এল সি। এল মানে হচ্ছে লং রান অ্যাভারেজ কস্ট। অ্যাভারেজ কি হবে? কস্ট। লং রান অ্যাভারেজ কস্ট, তার মানে এল সি। এটা হচ্ছে ইউর মতো, কিন্তু এটা হচ্ছে সম্প্রসারিত ইউ বা প্রসারিত ইউ। সম্প্রসারিত বা কি হবে? প্রসারিত ইউর মতো হবে। সম্প্রসারিত বা প্রসারিত কিসের মতো হবে? ইউর মতো হবে। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পারবা, কারো কোনো জটিলতা দেখা দিবে না। একটু সহজে বোঝার জন্য তোমরা প্রয়োজনে আমার এই বইটি সহায়ক বই হিসেবে রাখতে পারো। এটা আমার অর্থনীতি প্রথম পত্রের উপর একেবারে পূর্ণাঙ্গ বই। এই বইটা পড়লে আমি তোমাকে নিশ্চয়তা দিতে পারি এর বাহিরে আর কোনো কিছু তোমাকে পড়তে হবে না। একদম গুছানো, যা যা দরকার প্রতিটা বিষয় ব্যাখ্যা করে এখানে সব দেওয়া আছে। জাস্ট একটু পড়ে বুঝে নিলে আশা করি তুমি সহজে ভালো করতে পারবা। আর সেকেন্ড ইয়ারে যারা উঠবা বা সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের জন্য আমার দ্বিতীয় পত্র আরেকটি বই আছে, খুবই অসাধারণ করে সাজানো এবং অর্থনীতির জন্য যুগান্তকারী বই। কি কি আছে তুমি বই এক নজরে দেখলেই বুঝতে পারবা। সো আশা করছি এই বিষয়টা তোমাদের জন্য খুবই প্রাণবন্ত হবে, এবং আমাদের পরবর্তী অন্যান্য যে ভিডিওগুলো থাকবে, চতুর্থ অধ্যায়, বাকি যে অধ্যায়গুলো থাকবে সেগুলোর উপর একটা পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য ভিডিওগুলোর অপেক্ষায় থাকিও। ততদিন পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।